আই লাভ ইউ আপু। কবে থেকে তোমার পিছনে ঘুরছি, পাত্তাই দিচ্ছ না। তা তোর না বলছি আমাকে ভালোবাসি বলবি না? আমি এসব পছন্দ করি না। আরে আপু, আমি তো সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি। তুমি বুঝতে চাও না কেন বলো তো? আমার বোঝার দরকার নেই। আবার এসব ফালতু কথা বললে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। এই বলে তুলি ঘরে চলে গেল। তুলি ঈশানের মামাতো বোন। ছোট থেকেই ঈশান তুলিকে পছন্দ করে, আর তুলি ঈশানকে দুই চোখে সহ্য করতে পারে না। তুলি প্রচন্ড রাগী একটা মেয়ে। মুখের উপর যাতা বলে দেওয়া তার স্বভাব। কারো কোনো কেয়ার করে না। বাকিটা আমাদের সাথে থাকলে জানতে পারবেন। গল্পে ফেরা যাক। ঈশান মন খারাপ করে বসে রইল বেলকনিতে। তুলির মা ঈশানের মামি এসে বলল, কিরে ঈশান বাবা, মন খারাপ কেন? মামি, তোমার মেয়েটা এমন কেন? কোনো রসকস নাই? জন্মের সময় মনে হয় মুখে মধু দাও নাই? কি জানি বাবা, এমন যে কেন হলো। আমাদের পরিবারের কেউ তো ওর মতো না। আর তুলিও তো ছোটবেলায় এমন ছিল না। হঠাৎ করে এমন হয়ে গেল কেন বুঝতে পারি না। ওর কথায় তুই কিচ্ছু মনে করিস না বাবা। আরে তুমি যে কি বলো না মামি, ওর কথায় আমি আবার কি মনে করব? ও যতই রাগ করব, আমার পিছু ছাড়বো না। পাগল ছেলে একটা, তুই পারবি ওকে সোজা করতে? আচ্ছা তুই বস, আমি তোর জন্য কিছু নাস্তা নিয়ে আসি। আচ্ছা মামি, ঠিক আছে। তুলির মা চলে গেল নাস্তা বানাতে। তুলি তখন ঘরের জানালার পর্দা সরিয়ে দেখছিল নিচের বেলকনিতে ঈশান কেমন গম্ভীর মুখ করে বসে আছে। একটা সময় ওর দিকে তাকিয়ে একটু হেসে ফেল, তবে মুখে তা স্বীকার করার প্রশ্নই আসে না। ওর মতো ছেলেকে কেউ সিরিয়াসলি নেয় নাকি? পাগলটা আবার ভালোবাসে নাকি আমাকে? উফ, এইসব ঝামেলা সহ্য করতে পারি না। তুলি আবার বই নিয়ে পড়তে বসলো, কিন্তু মনটা বারবার চলে যাচ্ছিল নিচে বসে থাকা ছেলেটার দিকে। ঈশানও বোকানা জানে তুলি জানালার আড়াল থেকে তাকাচ্ছে। সে তখন চুপি চুপি একটা হাসি দিল। তখন তুলির ফোনে একটা শব্দ হলো। সে ফোনের দিকে তাকিয়ে হা করে রইল। তার সারা শরীর কাঁপছে। এদিকে ঈশান ভাবছে, ঠিক আছে আপু, তুমি যতই রাগ করো না কেন, আমি ছাড়বো না তোমাকে। একদিন এই রাগী মুখেই হাসি ফোটাবো, কথাটা মনে রাখো। ঠিক তখনই তুলির মা নাস্তা নিয়ে এলেন। গরম চা, সিঙ্গারা আর কিছু বিস্কিটের প্লেট হাতে। এই নে বাবা, গরম গরম চা খেয়ে নে। সারাদিন একা বসে থাকিস না। ধন্যবাদ মামি, আপনি ছাড়া আমার কেউ এত মনে করে না। আহারে, এমন কথা বলিস না রে। তুলি তো আছে। ও ও তো তোদের নিজেরই মানুষ। মামি, ও যদি আমাদের নিজের মানুষ হতো তাহলে নিশ্চয়ই এত রাগ করতো না আমার উপর। মনে হয় ভিন্ন গ্রহ থেকে এসেছে। পাগল ছেলে একটা। ওর মন খারাপ ছিল কিছুদিন ধরে। কলেজে কি হয়েছে কে জানে। তুই চাইলে একটু গিয়ে কথা বলতে পারিস, ভালো লাগবে ওর। ঈশানের চোখ চকচক করে উঠল। মনে মনে ভাবল, এই তো সুযোগ। আচ্ছা মামি, দেখি কথা বলি ওর সাথে। যদিও ও আবার ঝাড়ি দিবে, তারপরও চেষ্টা করা যেতেই পারে। তুলি ঘরের দরজায় টোকা পড়ল। কে? তোমার ফ্যান। কি চাই তোর? একটু কথা বলতে এসেছি। আমি এখন পড়ছি, সময় নাই। আচ্ছা, তাহলে বাইরে দাঁড়িয়েই বলি। তুমি রাগ করলে আমি কষ্ট পাই। নাটক শুরু হলো আবার। যা, নাটক অন্য কোথাও কর। নাটক না, সত্যি বলছি আপু। আমি যদি একদিন হারিয়ে যাই, তখন তোমার এই রাগ কাকে দেখাবে বলো? তুই হারাবি? কোথায় যাবি? হুম হুম, কোথায় যাব জানি না, তবে এমন এক জায়গায় যেখানে রাগী আপুরা থাকে না। ঠিক আছে, তুই হারিয়ে যা এখনই। তুমি বললে তো আমি হারাতেও পারবো আপু। এই ছেলেটাকে একদিন সত্যিই মেরে ফেলবো আমি। কিন্তু সেই কথার আড়লে তার ঠোঁটে একটুখানি হাসি লুকিয়ে গেল। ঈশান সেটা টের পেল। মনটা খুশিতে ভরে উঠল। রাগের নিচে যে মায়া লুকিয়ে আছে, সেটা একদিন সবাই দেখবে। পরের দিনগুলোতে ঈশান আরো বেশি করে দিন রাত্রি তুলির সামনেই ঘোরাফেরা করতে লাগলো। কথা বলার জন্য ধরা সবই অদৃশ্য একদৃশ্য কাঠামোর মতো চলছিল, কিন্তু তুলি আগের মতো সোজা একদম নরম নয়। তার রাগে পাত্তাই নেই। আপু, তুমি একটু খেয়ে নাও। পড়ালেখা করে কি খেয়ে নেবে না? আমার খাবারের চিন্তা তোকে করতে হবে না। তুলির মুখে কাটা ধারালো কথাগুলো বলল, ঠিক সেইভাবে যেভাবে সে সবসময় সামনে নিজেকে কঠোর করে রাখে। ঈশান প্রতিবারই হাসি মুখে ফিরিয়ে দেয়, কিন্তু ভেতরে কোথাও কাটা লাগে। আমি এত কষ্ট দিয়ে জীবন কাটাবো আপু, তুমি কি কখনো বুঝবে? কেন বুঝবো? যে মানুষ নিজের জন্য কিছুই করতে পারে না, তার কথা বোঝার দরকার নেই। তুলি কখনো টেনশনে ভেঙে পড়বে না। বাড়ির লোকেরা মনে করে ওর রাগ শুধু অভিমান,
কিন্তু আসলটা অন্য কিছু। তুলি তার ভেতরের এক কোণায় তালা লাগিয়ে রেখেছে, আর কোনো চাবি নেই, কেউই খুঁজে পাবে না। পরের দিন সকালে তুলি চুপচাপ রান্নাঘরের পাশ দিয়ে চলে গেল। ঈশান বাসন নিয়ে দাঁড়িয়ে দেখে ওর চোখের কোণে কোমলতা নেই, কেবল নির্ধারিত কঠোরতা। আপু, তুমি একটু আমার দিকে তাকাও না কেন? তাকানো লাগবে কেন? তোর কি রূপ উতলে পড়ছে যে তোর দিকে তাকিয়ে থাকতে হবে? তুলি কখনোই পুরনো দিনের মিষ্টি স্মৃতি চেপে ধরে না, সে সেগুলোকে সরাসরি বাতাসে ছুড়ে দেয়। তার কথায় অদ্ভুত এক দৃষ্টান্তি, নরম হওয়ার কোনো স্থান নেই। আমি তো শুধু চাই তুমি ভালো থাকো। আমার চিন্তা তোকে করতে হবে না। আল্লাহ চাইলে আমি সব সময় ভালো থাকবো। তুই তো নিজের চিন্তা কর। ঘরটার বাতাস যেন আচমকা থেমে গেল। ঈশান সামনে দাঁড়িয়ে, চোখে একরাশ অনুরোধ, আর তুলি ওর মুখটা আগুন হয়ে আছে। ঈশান একটু এগিয়ে গিয়ে বলল, আপু, আমি তোমাকে সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালোবাসা? তুই আবার ভালোবাসিস? থামা তোর এইসব আবল তাবল কথা। ঈশান কিছু না বুঝেই হঠাৎ তুলির দিকে ঝুঁকে পড়ল। এক মুহূর্তে তার ঠোঁট ছুঁয়ে গেল তুলির ঠোঁট। মুহূর্তটাই যেন সমীকে থামিয়ে দিল। তুলি স্থির, তারপরেই আগুনের মতো ফেটে পড়ল। ঈশান, তোকে আমি মেরে ফেলবো আজ। পরের মুহূর্তেই এক চরের শব্দ। তুলি ঝাঁপিয়ে পড়ে ঈশানের গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর সাহস হলো আমাকে কিস করার? তুই কি পাগল নাকি? তোর মতো বেয়াদব অসভ্য ছেলেকে আমি ঘৃণা করি। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখে শুধু একরাশ লজ্জার কষ্ট। তুলি এবার দরজার দিকে ঈশানকে ঠেলে দিল। এক্ষুনি বের হয়ে যা আমার ঘর থেকে, আর কোনোদিনও এই ঘরে পা দিবি না। ঈশান কিছু বলতে গেল, তুলি আবার চিৎকার করে উঠল। তোদের মতো ছেলেরা শুধু সুযোগ খোঁজে। একটা মেয়েকে দেখলেই প্রেম ভালোবাসা। যা এক্ষুনি বের হয়ে যা আমার রুম থেকে। ঈশান মুখ নামিয়ে ধীরে ধীরে দরজার বাইরে চলে গেল। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল তার পেছনে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তুলি রাগে কাঁপছে, বুক ওঠানামা করছে। হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখ রাঙালো। তোর কিস করার সাহস হলো? এটাই তোর ভালোবাসা? ছি! টেবিলের উপর থেকে টিস্যু টেনে নিয়ে ঠোঁট মুছতে লাগলো বারবার, যেন সেই ছোঁয়া মুছে ফেলতে চাই। একবার নয়, বারবার, যতক্ষণ না রাগে হাত কাঁপে। আমি নরম হব না। শুনছিস ঈশান, তুই যা করেছিস তার জন্য আমি কখনো তোকে ক্ষমা করব না। আয়নায় নিজেকে দেখে তুলি আবার টিস্যুটা ফেলে দিল, মুখ ঘুরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার, ভেতরে রাগে ভরা এক মেয়ে যে কাউকে বিশ্বাস করতে জানে না। ভালোবাসায় নরম হয় না। রাত গভীর হয়ে গেছে, চারপাশের নিস্তব্ধতা, শুধু বাইরের হালকা হাওয়ার শব্দ। ঈশান বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে, চোখে একরাশ অনুতাপ, মনে হাজারটা চিন্তা। আমি কি করলাম আজ? তুলিকে কিস করা মোটেও উচিত হয়নি, একদম না। তার গলায় কাটার মতো আটকে আছে আফসোসের ঢোক। সে জানে তুলি এমনিতে ওকে সহ্য করতে পারে না, আর আজ যা করলো তারপর তো ওর ঘৃণা আরো বাড়বে। তুলি আপু তো এমনিতেই আমার সাথে কথা বলতে চায় না, হাসে না, কাছে আসতে দেয় না, এখন তো আরো ঘৃণা করবে আমাকে। আহারে, আমি কত বড় বোকামি করে ফেললাম। ঈশান মুখে হাত দিয়ে চোখ মুছলো, চোখ দুটো ভিজে উঠেছে, কিন্তু কান্না চেপে রাখলো। বুকটা ভারী লাগছে, কেউ যেন ওর ভেতরে পাথর বসিয়ে দিয়েছে। আমি তো শুধু ভালোবাসাটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু যেভাবে বোঝালাম সেটা ভুল ছিল। তুলি আপু হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করবে না। ওর মনে বারবার বাজছে তুলির রাগে ভরা কথা। বেয়াদব, তোকে আমি ঘৃণা করি। প্রতিটা শব্দ যেন ছুরির মতো কেটে যাচ্ছে বুকের ভেতর। আবেগের বশে কত বড় ভুল করে ফেললাম আমি। ভালোবাসা বোঝাতে গিয়ে অসম্মান করে ফেলেছি ওকে। সে বিছানার দিকে ফিরে চুপচাপ চোখ বন্ধ করলো। জানালার বাইরে চাঁদের আলো এসে মুখে পড়ছে, কিন্তু ওর ভেতরে শুধু অন্ধকার, একটা অনুশোচনায় ভরা রাত, যেখানে ঈশান বুঝে গেল ভালোবাসে শুধু বলাই নয়, বোঝারও একটা সময় লাগে, আর সেই সময়টা সে নিজেই নষ্ট করে ফেলেছে। সকালটা তাজা, ঘর ভেতরে হালকা আলো ঢুকে পড়েছে, বাতাস ঠান্ডা, রাস্তার কাছের শব্দ। ঈশান দরজা খুলে আর নড়ে বসে। আজ সাবধানে ধীরে ধীরে এগোলো, তার মনটা ভর্তি অনুতাপে। সিদ্ধান্ত নিয়ে সে তুলির ঘরের সামনে এসে হাত দুটো কাঁপছিল। আপু, আমার কথা একটু শোনো প্লিজ, আমি সত্যিই সরি বলছি। তুলি দরজা খুলে সামনে এসে দাঁড়ালো, চোখে আগুন, গলা কাঁপছে না, বরং গর্জনের মতো কঠিন। ওর হাত দুটো কাঁপছিল না, গালটা লাল, ঠোঁট কুঁচকে।
খবরদার ঈশান, তোকে আমার আশেপাশে যেন আর না দেখি। তোকে দেখি আমার শরীরে আগুন জ্বলে। তুই যে ব্যবহারটা আমাকে করেছিস, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। তুলির কণ্ঠে রাগ, কটাক্ষ, অপমান সব মিশে থাকা। সে আগে থেকেই বলেছে পরেরবারে এমন কিছু করলে মাঠের আলোয় নামিয়ে দেবেন। ঈশান চেঁচাতে চাইলো, গলায় শব্দ আটকে গেল। আপু আমি বুঝতে পারিনি, আবেগের বশে করেছিলাম। মেয়ে দেখলে আবেগ উঠে তাদের কাছে যেতে ইচ্ছা করে। লম্পট কোথাকার। আমি লম্পট নই, বিশ্বাস করো। আমি আমি শুধু ভালোবাসি বলেছি, ভুল হয়েছে। তুই কি ছেলে না ঈশান? প্রতিটা মেয়েকে দেখলেই কি ঠোঁটে ঠোঁট লেগে পড়বে? তোর মতো লম্পট দুশ্চরিত্র, তোদেরকে কোনো বিশ্বাস নেই। তুলির মুখে তীব্র অবমাননার শব্দ, রাগের কথা একটুও কমছে না। সে এক এক করে বলে যাচ্ছে যেন সারা জীবন ধরে জমে থাকা ক্ষোভ ঢেলে দিচ্ছে। বাড়ির সবাইও শুনতে পাই, তুলি কাউকে পরোয়া করে না। ঈশান বারবার কণ্ঠে কাপড় নিয়ে বলল, আমি বুঝি আমার কাজ ঠিক ছিল না। আমি ভেবেছিলাম তোমার কাছে আমার ভালোবাসাটা সত্যি পৌঁছাবে। আমি ভুল করেছি। আমি ক্ষমা চাইছি আপু, আমি এমন করতে চাইনি। তুই ক্ষমা চাইছিস? ক্ষমা চাইলেই মুছে যাবে সব? তোকে কি আমি শুধু শুধু অপমান করি না? তোর কার্যকলাপের জন্য তুই অপমানিত হোস। তুলি হলুদের মতো বাক্য খুলছে। ওর প্রতিটি কথাই কাটলো চাকা। ঈশান কানে কানে শুনছে, কিন্তু ওর মুখে আর কোনো আপত্তি নেই। ওর কণ্ঠে শুধুই অনুতাপ। আপু আমি বুঝি, আমি ভুল বুঝেছি। আমার আবেগ নিয়ন্ত্রণে ছিল না। তুমি যা বলছো তাই হবে। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোর কাছে এমনভাবে আসবো না যদি তুই না চাও। আমি নিজেই তোকে সোজা করে দিব। তুই ভাবিস আমার কাছে টেনে নিয়ে কিস করলে আমি নরম হয়ে যাব? ভুলে গেলে হবে, আমি এমন মেয়ে না। তুলি কথা শেষ করেছে কঠোরভাবে। ওর চোখে পানি দেখা গেলেও মুখে কোনো দুর্বলতা প্রকাশ পায় না। ও অভিমান করেছে ব্যথা দেওয়াই, কিন্তু নরম হবে না এই সংকল্পে অটল। আপু আমি আসলেই বদলাতে রাজি। আমি তোমার সম্মান রাখবো। আমি ওদের মতো নই। তুমি যে কথা বলছো, আমি আর চাই না কাউকে কষ্ট দেই। শুধু আমাকে একটা সুযোগ দিও, ভালো কিছু করে দেখাতে চাই। সুযোগ? তোকে আর কোনো সুযোগ দিব না। আজকের মতো একবারই হয়েছে। তোর এই সাহসটাই এমন অবমাননা কর। আমি চাই না তোকে, আমি চাই না তোদের মতো কাউকে। রান্নাঘরের থেকে ধোয়া উঠছে। তুলিমা হাতের পাতিল নামিয়ে ঈশানের দিকে তাকালেন। ছেলেটার মুখটা আজ অদ্ভুত গম্ভীর। সারাটা সকাল একবারও হাসেনি। তুলিমা শান্ত গলায় বলেন, কি রে ঈশান, মন খারাপ কেন? ঈশান মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর আস্তে বলল, তেমন কিছু না মামি, আমি আজ বাড়ি যেতে চাই। তুলিমা একটু অবাক হয়ে চোখ বড় করলেন। আজ যাবি? আরে তুই না তো কালই এলি, এমন কি হলো রে? ঈশান হালকা হেসে ফেল, কিন্তু সেই হাসিতে কেমন জানি একটা কষ্ট লুকিয়ে আছে। এমনি মামি, মনটা ভালো লাগছে আজ। বাড়ি যাই, একটু শান্তি পাবো হয়তো। তুলিমা থমকে গেলেন কিছুক্ষণ। ছেলেটার কণ্ঠে এমন এক শান্ত দুঃখ, যেন ভেতরে কিছু চেপে রেখেছে। তিনি মৃদু নিঃশ্বাস ফেলে বলেন, ঠিক আছে বাবা, যদিও এমন হয় তবে যাস, কিন্তু মন খারাপ করে যাস না। আমি জানি তোর কষ্ট কিছু আছে বুঝি। ঈশান চোখ নামিয়ে রাখলো, চুপচাপ উঠে দাঁড়িয়ে বলল, না মামি, কিছু না। আমি শুধু একটু একা থাকতে চাই। তুলিমা তাকিয়ে রইলেন তার দিকে। মনে মনে ভাবলেন, এই ছেলেটার হাসির আড়ালে কত কথা লুকানো। দুপুরে রোদ জানালা পেরিয়ে ঘরে ঢুকছে। টেবিলের উপর সাজানো গরম ভাত, ডাল আর সবজি। তুলি পানির গ্লাস হাতে নিয়ে বসতে যাচ্ছিল, হঠাৎ খেয়াল করলো টেবিলে ঈশানের প্লেটটা খালি। চারপাশে তাকিয়ে একটু বিরক্ত স্বরে বলল, মা, ঈশান কোথায়? খেতে আসেনি নাকি? তুলির মা চুপচাপ ভাত পরিবেশন নিয়ে হাত থামিয়ে বললেন, ঈশান তো সকালে চলে গেছে রে মা, বলল মন ভালো লাগছে না। তুলির হাত থেমে গেল গ্লাসের উপর। চোখের পাতা দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ঠোঁটে চাপা একটা দীর্ঘশ্বাস, কিন্তু সেটা যেন কেউ শুনে না ফেলে। তাই সে মুখ ঘুরিয়ে বলল, গেছে। আমার জন্যই হয়তো গেছে। সকালে যেভাবে কথা বলেছিলাম, অপমান করেছিলাম ওকে, হয়তো সহ্য করতে পারেনি। একটা কষ্টের রেখা যেন হালকা করে ওর মুখে ছায়া ফেল, কিন্তু পরক্ষণে নিজের ভেতরে কঠিন স্বরটাকে টেনে তুলল সে। থাক, ভালোই হয়েছে। থাকলে তো সারাক্ষণ বিরক্ত করতো। এখন শাস্তি পাবো, এখন শান্তি পাবো অন্তত। কতগুলো ঠোঁট দিয়ে বেরোলো, কিন্তু তার গলায় সেই রাগের ধারটা আজ যেন ঠিক আগের মতোই কাটছে না। চোখ নামিয়ে নিল তুলি।
চামচে ভাত নাড়তে নাড়তে চুপচাপ বসে রইল। বাইরের দুপুরটা গরম, অথচ তুলির বুকের ভেতর হালকা এক শীতল শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন কেউ না বলে চলে গেছে, তবুও তার উপস্থিতি চারপাশে রয়ে গেছে নিঃশব্দে। বিকেলের হালকা রোদ মাটিতে লেগে আছে, আঙ্গিনায় আম গাছের ছায়া দুলছে। ঠিক তখনই দরজার কপাট ঠেলে ভেতরে ঢুকলো ঈশান, কাঁধ ব্যাগ, ক্লান্ত মুখে একরাশ নীরবতা। ঈশানকে দেখে তার মা অবাক হয়ে উঠলেন, হাত মুছিয়ে বলে, কি রে ঈশান, বাড়ি চলে আসলি? তুই না বলেছিলি কদিন থাকবি ওখানে? ঈশান হালকা হাসলো, কিন্তু চোখে ক্লান্তির ছায়া। ভালো লাগছিল না মা, তাই চলে এলাম। মা একটু থেমে ছেলেটার দিকে তাকালেন, যেন কিছু বোঝাতে চাইলেন, তারপর মৃদু গলায় বললেন, ঠিক আছে, আগে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। ঈশান ব্যাগটা সোফার পাশে রেখে বলল, মা পরে খাবো, এখন অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। মা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। হয়তো বুঝতে পারলেন ছেলেটা শুধু ক্লান্ত না, ভেতরে কোথাও কেমন যেন ভারী হয়ে আছে। ঈশান ধীরে ধীরে নিজের রুমে চলে গেল, দরজাটা বন্ধ করে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকলো। ঠান্ডা পানির ঝাপটা মুখে লাগতেই একটা গভীর নিঃশ্বাস ফেল। গোসল সেরে আয়নায় তাকালো সে, চোখের তলায় হালকা লালচে দাগ, যেন অনেক রাতের জমানো চিহ্ন। তোয়ালে দিয়ে চুল মুছে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাইরে তখন সন্ধ্যার আলো মিলান হয়ে এসেছে। ঈশান চোখ বন্ধ করলো, কিন্তু মনের ভেতর তুলির মুখটা ঘুরে ফিরে আসতে লাগলো। তার বলা সেই কঠিন কথাগুলো এখনো কানে বাজছে। তোকে আমি পছন্দ করি না। ঈশান চোখ বন্ধ করে নিঃশব্দে বলল, সত্যি তুমি জানো না তুলি আব্বু, আমি কেন চুপচাপ চলে এসেছি? আমি তোমার চোখের দিকে তাকাতে পারছিলাম না, নিজেকে অপরাধী লাগছিল। তারপর ধীরে ধীরে ক্লান্ত চোখে ঘুম এসে ভর করলো। ভেতর ভেতরে কেবল পাখার ঘূর্ণির শব্দ আর নিঃশব্দ একটা অভিমান ভাসছে বাতাসে। রাতের নীরবতা ঘরের চারপাশে ছড়িয়ে আছে। এক কোণে বাতি মৃদু আলো ছড়াচ্ছে। ঈশান বিছানার উপর হালকা শুয়ে আছে, চোখ বন্ধ করে, কিন্তু মন ভাঙ্গা। হঠাৎ দরজায় খসখস শব্দে সে উঠে তাকালো। ঈশানের মা নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করলেন, চোখে চিন্তার ছায়া, মুখে মৃদু উদ্বেগ। ঈশানের পাশে এসে বসে বলেন, বাবা কি হয়েছে তোর, আমাকে খুলে বল না। ঈশান প্রথমে কিছু বলল না, চোখের পাতা ভিজে উঠল। তারপর কাঁদতে কাঁদতে কণ্ঠে ভাঙা আওয়াজে বলল, মা, আমি তুলি আপুকে খুব ভালোবাসি, তুলি আপুকে আমার করে দাও না। ঈশানের মা কিছুটা অবাক হয়ে চোখে আশ্চর্যতার ছায়া মাখিয়ে বলেন, তুই এসব কি বলছিস রে? তুলি তোর থেকে বড়। ঈশান মাথা নিচু করে আরেকবার কান্না থামাতে পারল না। আমি এসব কিছু জানি না মা, আমি শুধু তুলিকে চাই, আমি তুলিকে বিয়ে করতে চাই। মা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে হালকা হেসে বলেন, আচ্ছা দেখি কি করা যায়। ঈশান কিছু বলতে চাইল, কিন্তু মাথার কপালের উপর হাত রাখলেন। মৃদু আলতো স্পর্শ দিয়ে বললেন, এখন ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। এরপর তিনি নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন, দরজা আস্তে আস্তে বন্ধ করে দিলেন। ঈশান আবার বিছানায় শুয়ে চোখে জল আর মুখে হালকা হাসি নিয়ে মৃদু বলল, মা ধন্যবাদ। ঘরের কোণে বাতির আলো নরম হয়ে গেল, কিন্তু ঈশানের হৃদয়ে হালকা শান্তি ঢেউ খেলল। সেই রাত, সেই নিঃশব্দ মুহূর্তে জন্ম নিল নতুন আশা। রাতের নীরবতা ঘরে ভরে আছে। ঈশান কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে আছে। পাশের ঘরে বসে মাতার কান্না শুনে শুধু নিজে ভাবছেন ছেলেটার মনটা কতটা ভারী। তিনি শেষ পর্যন্ত ফোন হাতে তুলে নিলেন। ঈশানের মা ফোনে বলেন, ভাবি ঈশান সে তুলিকে বিয়ে করতে যাচ্ছে। দূর থেকে ফোনের অপর প্রান্তে তুলির মায়ের কণ্ঠ কিছুটা অবাক ভার। কি বলছো? ও কি সত্যি? আমার আগেই মনে হয়েছিল ঈশান তুলিকে পছন্দ করে, কিন্তু তুলি তো মনে হয় ওকে পছন্দ করে না। ঈশানের মা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর শান্ত গলায় বলেন, আপনি দেখুন না ভাবি, কি করা যায়। ঈশান খুব কাঁদছে শুধু তুলির জন্য। সে বারবার বলছে তুলিকে যেন তার বউ করে এনে দিই। তুলির মা হাত থামিয়ে ভেতরে চিন্তায় ডুবে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বলেন, আচ্ছা আমি একটু তুলির সাথে কথা বলে দেখছি ওর মনে কি আছে। ঈশানের মা হালকা শ্বাস ফেলেন, গলার ভেতর মমত্ব আর উদ্বেগ মিলিয়ে বললেন, ধন্যবাদ ভাবি, আমি জানি আপনি ঠিক দেখবেন, ঈশানও কিছুটা শান্তি পাবে। ফোনটি কেটে রাখার পর ঈশানের মায়ের চোখে এক ঝলক ভাবনা, ছেলের প্রতি তার নিজের মিশ্র অনুভূতি, অভিমান আর আগ্রহ সব মিলেমিশে কেমন যেন ভেতরে দোলা দিচ্ছে। পরের দিন সকালে ঘরের আলো আলতো হালকা। তুলি মায়ের পাশে বসে কফি হাতে নিয়ে বলল,
পরের দিন সকালে জানালা দিয়ে হালকা রোদ ঘরে ঢুকেছে। তুলি আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। তার মুখে স্বাভাবিক শান্ত ভাব, কিন্তু ভেতরে মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে আজ। এমন সময় দরজা ঠেলে তার মা ঘরে ঢুকলেন। মুখে কেমন যেন অদ্ভুত দ্বিধা। মা, একটা কথা বলবো? তুলি আয়না থেকে ঘুরে তাকালো। বলো না মা, এমন মুখ করছো কেন? তুলির মা এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীরে বলেন, ঈশান্ত, সে তো তোমাকে বিয়ে করতে চায়। তুলির মুখ মুহূর্তে লাল হয়ে উঠল, চোখ কুঁচকে রেগে বলল, কি বললে? মগের মুল্লুক পেয়েছে নাকি? আমি ওকে কিছুতেই বিয়ে করব না। আমি ওকে একদম পছন্দ করি না। তুলি মায়ের মুখে আশ্চর্যতা আর একটু কষ্ট। তুলি, এমন ভাবে বলছো কেন মা? ঈশান্ত খুব ভালোই ছেলে, ভদ্র, পরিশ্রমী, শিক্ষিত বটে। তুলি মুখ ঘুরিয়ে ফেল, গলে দৃঢ় স্বর। ভালো ছেলে হলে হোক, আমার দেখার দরকার নেই। আমি বলেছি আমার কাছে ও পছন্দ না। আমি কোনো দিনও ওকে বিয়ে করব না মা। তুলি মা কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার বাইরে থেকে ভারী কণ্ঠ ভেসে এলো। তাহলে আমি একটু বলি। তুলির বাবা ঘরে ঢুকলেন। পুলিশের করা ইনফর্মে তিনি যথারীতি গম্ভীর চোখে একরাশ ভাবনা। তিনি তুলির সামনে এসে দাঁড়ালেন। ঈশানের মা, মানে তোমার ফুপি, সে আমার একমাত্র বোন। জীবনে সে কখনো আমার কাছে কিচ্ছু চায়নি, কিন্তু আজ জীবনের এই প্রথমবার সে একটা জিনিস চেয়েছে, তোমাকে ঈশানের বউ হিসাবে। তুলির মুখ থেমে গেল, কিন্তু চোখে রাগ ঝলসে উঠল। আমি কোনো পণ্য না বাবা। আমাকে কেউ চাইলেই আর আপনি দিয়ে দিবেন। আমারও অনুভূতি আছে, আমার পছন্দ আছে। পুলিশ বাবা নিঃশব্দে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, তারপর নিচু স্বরে কঠিন গলায় বললেন, তুমি হয়তো জানো না ঈশানের মা তোমাকে কতটা ভালোবাসে। সে তোমার ফুপি, আর ফুপি তো মায়ের মতোই হয়। তুমি নিশ্চয় এটা অস্বীকার করতে পারো না তুলি। তুলির চোখে জল এসে জমে উঠল, কিন্তু সে গলা শক্ত করে বলল, আমি কোনো কিছু অস্বীকার করছি না বাবা। আমি জানি ফুপি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা। তারপর তুলির বাবা গভীর নিঃশ্বাস ফেলে গভীর স্বরে বললেন, তুমি ঈশানকে বিয়ে করবে, এটা আমার শেষ কথা। না হলে আমার মরা মুখ দেখবে। তুলির চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে গেল এক নিমিষে। সে হঠাৎ চুপচাপ বসে পড়ল বিছানায়। কণ্ঠে কোনো শব্দ নেই, কেবল নিঃশব্দে কান্না ভাসছে চোখের কোণে। তুলির মা এগিয়ে এসে মেয়ের কাঁধে হাত রাখলেন, কিন্তু কিছু বললেন না। কঠিন জেদি আত্মসম্মান প্রবণ মেয়েটা আজ হঠাৎ ভেতরে কোথাও যেন ভেঙে পড়েছে। বাইরে পাখি ডাক, সকালের আলো ঝলমল করছে, অথচ তুলির ভেতরটা যেন ঘন অন্ধকারে ঢেকে গেছে। সে শুধু মনে মনে বলল, বাবা, ভালোবাসা জোর করে হয় না। তবুও যদি আপনি চান আমি করব বিয়ে, তবে ভালোবাসতে পারবো না। আজ সকালটা ঘরের ভেতরে আলোর মতো ঝলমল করছে। সবকিছু সাজানো, ফুলের ঘ্রাণ ভরে গেছে আঙ্গিনা আর ঘরের কোণগুলো। ঈশান বিছানার সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের চেহারা দেখছে। ভেতরটা কেমন যেন উত্তেজনায় কম্পয়মান। হঠাৎ দরজার কপাট ধাক্কা দিয়ে খুলো এক বন্ধুর মুখ, হাসি ঠোঁটের কোণে। কিরে ভাই, তুই তো আগেই বলেছিলি তুলি আপু তোকে পছন্দ করে না, তাহলে বিয়েতে রাজি হলি কেমনে? ঈশান একটু হাসলো, চোখে সেই ভেতরে উচ্ছ্বাস আর একটু লাজ। ভাই, আমি তো নিজেও তাই ভাবছি। তুলি আপু আমাকে দেখতেই পারে না, এত সহজে রাজি হয়ে গেল। আমি নিজেও বুঝতে পারছি না। বন্ধু কিছুক্ষণ ঈশানের মুখটা দেখলো, তারপর জিজ্ঞেস করলো, হাই, তাহলে সব ঠিকঠাক? ওকে তুই কি? ঈশান গম্ভীর শ্বাস পেল, মুখে হালকা হাসি, চোখে উচ্ছ্বাসের ঝলক। আমার এত কিছু বোঝার দরকার নেই ভাই। তুলি আপু আমার হবে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বন্ধু মাথা নাড়ল, চোখে কৌতূহল আর অবাক ভাব। সত্যি বলছিস? ঈশান খাড়া দাঁড়িয়ে হাতের তালু একটু চাপ দিয়ে বলল, হ্যাঁ, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। শুধু ভাবতেই কেমন আনন্দ ভরে যাচ্ছে বুকের ভেতরে। এরপর ঈশান ধীরে ধীরে ঘরের মধ্যে নিজেকে সাজানোর কাজ শুরু করলো। হাতে গিয়ার, রুমালে শৃঙ্খল ভাবে কাপড় ঠিক করে রাখলো। লাল শেরওয়ানি হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজই সব হয়ে যাবে। আর মনে মনে বলল, তার চোখে উজ্জ্বল এক আশার আলো, মৃদু হাসি আর একরাশ উত্তেজনা। ঘরের ভেতর সে একটু ঘুরে বন্ধুকে বলল, ভাই দেখছিস কতটা সুন্দর সব সাজানো। আজ তুলি আপুর মুখে হাসি দেখতে পাবো, আর আমার জীবনটা নতুন সূচনায় প্রবেশ করবে। আচ্ছা, তোর মনের আশা পূর্ণ হোক।
আজকে আনন্দ করব সবাই। ঈশান মুখে হালকা হাসি, মনে এক উত্তেজনা। ধীরে ধীরে সে বিয়ের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। লাল শেরওয়ানি আর চোখে তুলি আপুর জন্য অপেক্ষার ঝলক। ঘরের ভেতরে গর্জন করছে আনন্দ। বাইরে গাছের পাতায় হালকা বাতাস খেলছে। আর ঈশান নিজেই আজ জীবনের সবচেয়ে বড় মুহূর্তের অপেক্ষায়। নিজের হৃদয়ে নতুন সুখের এক ঝিলিক অনুভব করছে। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন তুলি আপু, তুমি আমার। রাতটা ছিল একেবারে নিঃশব্দ। বাইরের বাতাসে একটা ঠান্ডা সুর বাজছিল। ঘরের ভিতর সাজানো ফুলের গন্ধে যেন হালকা মিষ্টি ভাব। তবুও সেই সাজ, সেই সৌন্দর্যের মধ্যে তুলি চোখে কোণে ঝিলিক নেই। মুখে গম্ভীর ভাব, ঠোঁট শক্ত করে বন্ধ। চোখের নিচের দিকে নামালো। ঘরে আলো প্রবেশ করলো। ঈশান পাঞ্জাবি পরে, মুখে হালকা হাসি, কিন্তু চোখে একটা দ্বিধা। তার সামনে বসে আছে তুলি আস্তার স্ত্রী, তবুও যেন অচেনা দূরে কেউ। ঈশান আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। ঘরে শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ নীরবতা, তারপর ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে এলো। তুলির শাড়ির আঁচল মেঝেতে পড়ে আছে, আলোয় ঝলমল করছে কপালে টিপটা। ঈশান কিছু বলল না, শুধু একদম কাছে এসে তুলির কানে ফিসফিস করে বলল, তুলি, আজ আমাদের নতুন জীবন শুরু হলো, একটু তাকিয়ে দেখো আমার দিকে। তুলি চোখ তুলে তাকায়নি, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। ঈশান এগিয়ে এসে ধীরে ধীরে তার পাশে বসলো। তারপর হঠাৎ সাহস করে একটা হালকা চুমু খেয়ে ফেলল তুলির গালে। মুহূর্তে আগুন জ্বলে উঠল তুলির চোখে। সে ঝটকা মেরে উঠে দাঁড়ালো। রাগে গাল লাল হয়ে গেছে। রাগের ঝড়ে ঈশানকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। তুই কোন সাহসে আমাকে টাচ করলি? হ্যাঁ, আমি তোকে আগেও বলেছি আমার শরীরে হাত দিবি না। ঈশান অবাক হয়ে তাকিয়েছে, কপালের ঘাম বুক ধুকধুক করছে। কিন্তু তুলি, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমি তো তোমার স্বামী। তুলি ব্যঙ্গ করে হেসে ফেল। সেই হাসিটা যেন কাটার মতো বিঁধে গেল ঈশানের বুকে। বিয়ে হিসেবে তাতে কি হয়েছে? আমি তোকে স্বামী হিসেবে মানি না, তোকে আমি কোনোদিনই মানবো না, বুঝলি? ঈশান নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। কিছু বলতে চাই, কিন্তু গলা আটকে গেছে। যদি নাই মানো তাহলে বিয়ে করলে কেন? তুলির চোখে ঝলক খেলো, কণ্ঠে বিষ ঢালা সুর। বিয়ে আমি করিনি, আমাকে করানো হয়েছে। আমার বাবা জোর করেছে। আমি স্পষ্ট বলেছিলাম আমি তোকে ভালোবাসি না, কিন্তু উনি শোনেননি। তাই এটা মনে রাখিস, তুই আমার জীবনে একটা বোঝা ছাড়া আর কিছুই না। খবরদার আমার কাছ থেকে স্বামীর অধিকার চাইবি না। ঈশানের বুকের ভেতরটা হঠাৎ যেন ভারী হয়ে গেল। সে নিঃশব্দে তুলির দিকে তাকিয়ে থাকলো। চোখে কষ্ট, ঠোঁটে কোনো কথা নেই। তুমি জানো না তুলি, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার এই ঘৃণার পেছনেও আমি তোমার মুখে হাসি দেখতে চাই। হয়তো তুই বুঝবে না এখন, কিন্তু একদিনই ভালোবাসার মানে বুঝবে। তুলি ততক্ষণে মুখ ফিরিয়ে নিয়েছে, গিয়ে জানালার পাশে দাঁড়িয়েছে। বাইরে রাতের বাতাস হালকা নড়ছে, কিন্তু তার ভেতরটা যেন ঝড়ে ভরে গেছে। ঈশান মেঝে থেকে উঠে ধীরে ধীরে নিচে জায়গায় বসে পড়ল। চোখে জল জমেছে, তবু কণ্ঠে কোমলতা। আমি জানি তুমি রাগ করে বলছো, আমি কিছু জোর করব না। তুমি যেমনটা চাও আমি তেমনটাই করব, কিন্তু তুমি চাইলেও আমি তোকে ভালোবাসা বন্ধ করতে পারবো না তুলি। তুলি কোনো উত্তর দিল না, শুধু বাতাসে তার চুল উড়ে গেল। চোখের কোণে হালকা ঝিলিক, যেন কোথাও লুকিয়ে আছে অজানা দ্বন্দ্ব। রাতটা চুপচাপ কেটে গেল। একটা বিছানায় দুই মানুষ, কিন্তু তাদের মাঝে হাজার মাইলের দূরত্ব। ঈশান চোখ বন্ধ করে শুয়ে আছে, মনে মনে বলছে, তুমি যতই দূরে থাকো তুলি, আমি প্রতিদিন তোমাকে ভালোবাসবো, নীরব ভালোবাসায়। আর তুলি জানালার পাশে বসে আছে, ঠোঁটে কঠোরতা, কিন্তু চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে যাচ্ছে। রোদ হালকা করে ঘরের জানালা দিয়ে ঢুকছে। কাপা আলো বিছানার উপর পড়েছে। তুলির চোখ ধীরে ধীরে খুলল। প্রথম দেখায় সে যা পেল, চোখ ফেটে গেল। ঈশান এখনো ঘুমের ঘরে তার হাত তুলিকে ঘিরে ধরে আছে। তুলির শরীর অবচেতন ভাবে একটু ভর করছে, কিন্তু মেজাজ একেবারে উত্থাল পাত্থাল। তুই কি করছিস? ছাড় ছাড় ঈশান। ঈশান চোখ ভিজিয়ে ধীরে ধীরে ঘুমের ঘরে তাকে আরো কাছে টেনে নিল। মুখটা তুলির গলায় ডুবিয়ে দিল। তুলির মেজাজ আরো গরম হয়ে গেল। হায়, লজ্জা নেই তোর? আমি তোকে কালই বলেছিলাম আমার কাছে আসবি না, আর এখন আবার আমাকে জড়িয়ে ধরছিস? বেহায়া কোথাকার। তুলি নিজের সর্বশক্তি ব্যবহার করে ঈশানের হাত থেকে ছাড়ার চেষ্টা করলো, কিন্তু ঈশানের জোরে ঘুমের ঘরে। তুলির ক্রোধে এক মুহূর্তে সে ঈশানের হাত কামড়ে দিল। ঈশান হঠাৎ লাফিয়ে উঠে চোখ কপালে উঠে বলে, কি হয়েছে? তুলি চোখ চকচক করে তাকালো। বুকে তার
বুকে রাগ আর লজ্জা একসাথে। তোর লজ্জা নাই বেহায়া কোথাকার? ঈশান হঠাৎ নিজেকে বুঝলো, চোখের সামনে সবকিছু স্পষ্ট হলো। সে তুলিকে ধীরে ধীরে ছেড়ে দিল, হাত সরিয়ে মৃদু স্বরে বলল, সরি তুলি, আমি খেয়ালই করিনি, ঘুমের মধ্যে ছিলাম। ঈশান বুকে ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল, চোখে রাগ, ঠোঁটে এক পাশ হতাশা, কিন্তু ভিতরে হালকা মৃদু কেঁপে থাকা। ঈশান ধীরে ধীরে তুলির পাশে বসে তাকালো, চোখে দুঃখ, ভেতরের অনুশোচনার ঝলক। আমি সত্যি খেয়াল করিনি তুলি, ক্ষমা করো। ঘরের ভেতর চুপচাপ নীরবতা, বাইরে হালকা বাতাস হচ্ছে জানালার ফাঁক। তুলির মেজাজ গরম আর ঈশান চোখে অনুশোচনা নিয়ে বসে আছে। দুজনের মাঝে দূরত্ব কেবল কয়েক সেন্টিমিটার, কিন্তু মানসিক দূরত্ব এক পুরো সাগর। ঈশান চুপচাপ বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনোদিন তোমাকে জোর করে স্পর্শ করব না। তুলি নিঃশ্বাস ফেল হালকা রাগের সঙ্গে, মুখে আর কোনো শব্দ নেই, কিন্তু ভেতরে মনের ধাক্কা স্পষ্ট। তুলি ধীরে ধীরে ফ্রেশ হয়ে নিচের দিকে নামলো, আর চোখে এক অদ্ভুত চমক। আজ তার নতুন জীবন শুরু হয়েছে, এখন নতুন দিন। নিচে নেমে সে দেখল রান্নাঘরের কৌতূহলপূর্ণ গন্ধে ভরা ঘরে বসে আছে ঈশানের মা, তুলির ফুপু। তিনি রান্নার কাজ করছেন, চুলা এবং বটির মাঝখানে মনোযোগ সবকিছু সামলাচ্ছেন। তুলি একটু এগিয়ে বলল, ফুপু কি করছো? ঈশানের মা মুখে হালকা হাসি, ধীরে ধীরে বলেন, এই তো রান্না করছি। কি করতে হবে বলো আমাকে, আমি করে দিচ্ছি। না না, তোর কিছু করার দরকার নেই, বসে থাক, আমি সব করে নিব। তুলি হালকা মাথা নাড়ল, কিন্তু মুখে রেখে নেই, বরং একটু গম্ভীর ভাবে বলল, আমি পারি তো সব ফুপু, একটু আমাকে বলো, আমি হেল্প করছি। ঈশান মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা তাহলে হালকা হেল্প করবে, শুধু টুকটাক, বাকিটা আমি সামলাবো। তুলি রান্নাঘরের পাশে এসে দাঁড়ালো, হাত বটিতে, চোখে উৎসাহ। তার দুজন মৃদু কথাই কথা বলছে, মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে চুপচাপ। ফুপু জানতেন তুলির এই ছোট্ট সাহায্য আসলে বড় আনন্দ নিয়ে আসে। তুলি হেসে বলল, তোমার সাথে রান্না করাটাও মজা লাগছে। ঠিক আছে চলো, এখন দেখি কার হাতের রান্না আগে শেষ হয়। রোদ হালকা আলো নিয়ে ঘরের ভেতর ঢুকছে। রান্নাঘরের গরম বাতাসে তুলির শাড়ির আঁচল কোমরের গুজে বসে আছে, হাতের সাথে বটির মধ্যে সবকিছু ঠিকঠাক করছে। চোখে মনোযোগ, ঠোঁটে অদ্ভুত এক মৃদু হাসি। ঈশান ফ্রেশ হয়ে নিচে নামলো। জানালার আলোয় তার চোখে এক ঝলক আনন্দ। সে ঢুকে দেখল তুলির এমন দৃশ্য, শাড়ির আঁচল কোমরে গুজে রান্নায় মনোযোগী। তার চোখে হঠাৎ ভালো লাগার ঢেউ। মনে হলো এ সত্যি পাক্কা গৃহিণী। ঈশান ধীরে ধীরে সোফায় বসলো। বলল না, শুধু চুপচাপ ফোনে নীরবভাবে কিছু টিপছে চোখে, কিন্তু চোখ বারবার তুলির দিকে। প্রতিটা হাসি, প্রতিটা হাতের কাজ, সবকিছুই তার মনে গভীর ছাপ ফেলেছে। ঈশানের মা রান্নাঘরের পাশ থেকে এক নজর দেখে বলেন, দেখি শান্তুলি রান্না করেছে। ঈশান হালকা হেসে শুধু মাথা নাড়ল। কিছু বলতেই তার মন চাইল না, বরং সে আরো কাছ থেকে তুলিকে দেখলো। তুলি একটু ফিরে তাকালেন ঈশানের চোখের দিকে, চোখে ধাঁধার এক ঝলক। মনে হলো এই মুহূর্তে কিছু বলার দরকার নেই, শুধু দেখা, অনুভব করা যথেষ্ট। ঈশান চোখে আরেকবার তাকালো, মনে মনে বলল, কি সুন্দরভাবে কাজ করছে, কত মনোযোগী, কিন্তু আমার সাথে কেন এমন করে আমি বুঝি না। ঈশানের মা রান্নার কাজ সামলাচ্ছে, মাঝে মাঝে ঈশানের দিকে তাকিয়ে হেসে নিচ্ছেন। ঘরের ভিতর এক নিঃশব্দ আনন্দ। সোফায় বসা ঈশান ফোনের আড়ালে চুপচাপ তাকিয়ে আছে। কেন যেন প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে জীবনের সব থেকে বড় সুখ। দুপুরে সূর্য হালকা আলো ছড়াচ্ছে, ঘরের ভেতরটা উষ্ণ। তুলির রুমে শান্তি, বাতাসে হালকা ঘ্রাণ। তুলির মন আজ একটু অস্থির, চোখে রাগ আর ঠোঁটে কেমন এক মৃদু চাপ। তুলি গোসলের জন্য বাথরুমের দিকে এগিয়ে গেল। সে পরনের থেকে শাড়ি খুলে রাখলো, তারপর ঝর্ণা ছেড়ে দিল। তার সারাশরীর ভিজে গেল। হঠাৎ দরজা খোলার আওয়াজ, আর তারপর ঈশান বাথরুমে ঢুকে পড়ল। তুলির চোখ বড় বড় হয়ে গেল, লজ্জায় মুখ লাল হয়ে গেল। হাত অস্থিরভাবে বাতাসে নাড়াচাড়া করছে, যেন দ্রুত কোনো অবস্থা সামলাতে চাচ্ছে। ঈশানের চোখে এক অদ্ভুত মুগ্ধতা। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ বুঝলো অবস্থা ঠিক নয়। তুলি, সরি, আমি খেয়ালই করিনি। হঠাৎ দরজা দিয়ে বেরিয়ে এলো। রুমে ফিরে এসে সোফায় বসে অস্থির হয়ে গেল। হাতের আঙ্গুল নাড়ছে, চোখে বারবার তুলির ছবি ভাসছে। তুলি কিছুক্ষণ পরে গোসল করে বেরিয়ে এলো, চুল বেঁধে, শাড়ির আঁচল কোমরে ঠিক করে, কিন্তু চোখে রাগ আর ঠোঁটে লাজ। ঈশান,
তুই কিরে ঢুকলি বাথরুমে? এটার কি দরকার ছিল? ঈশান কিছুটা লাজুক কিছুটা হতবুদ্ধি হয়ে দাঁড়ালো। আপনি কেন দরজা আটকাননি? এই দোষ কি আমার নাকি? তুলি চুপচাপ চোখ ঝাপসা করে নিচের দিকে তাকালো। হঠাৎ মনে হলো রাগের সাথে লজ্জার এক অদ্ভুত মিশ্রণ। তবে তুই খেয়াল না করেই ঢুকবি, এবার থেকে সাবধান থাকবি। ঈশান মাথা নাড়ল, ভেতরে লাজ, ভেতরে একটু উত্তেজনা, মনে মনে বলল, আমি চাই না তুলি রেখে থাকুক, কিন্তু আমার চোখের সামনে তার এই মুহূর্তটা আমি কল্পনা করতে পারছি না। কত সুন্দর। তুলি রাগের সঙ্গে হাত দিয়ে শাড়ি ঠিক করলো আর মনে মনে বলল, ওর সামনেই এরকম লজ্জা অস্বস্তিতে পড়তে হলো। ঈশান সোফায় বসে অস্থির, একটু লাজুক, একটু দুঃখিত। চোখ বারবার তুলির দিকে মন বলতে চাচ্ছে, আমি কিছুতেই ওর রাগ চাই না, তবে প্রতিটি মুহূর্তে ওকে দেখি আমি আজও ভালোবাসি। ঘরের ভেতরে এখন শুধু শান্তি, বাতাসে হালকা আলো আর দুজনের মধ্যে ছোট ছোট অদ্ভুত উত্তেজনা। তুলি রাগারাগি, ঈশান লাজুক, কিন্তু উভয়ের চোখে একরকম মিষ্টি আবেগ। বিকেলের মৃদু আলো জানালা দিয়ে ঢুকছে। ঘরের নরম বাতাস, টেবিলের উপর একটা লাল রঙের শাড়ি পরিপাটি করে ভাঁজ করে রাখা। তুলি ঠিক তখন বই পড়ছিল। ঈশান চুপচাপ এসে সামনে দাঁড়ালো, হাতে ছোট্ট একটা ব্যাগ, মুখে হালকা হাসি। তুলি, তোমার জন্য কিছু এনেছি। ঈশান ধীরে ব্যাগ খুলে ভেতর থেকে বের করলো শাড়িটা। চকচকে গাঢ় লাল পাড়ে সোনালি কাজ। রোদের আলো যেন এক মুহূর্তে ঘরটা আলোকিত হয়ে গেল। এটা তোমার জন্য, পরো তো দেখি তোমার গায়ে কেমন লাগে। কেন আমি পরবো? তোর কি মনে হয় আমি পরবো এটা? আমি দেখতে চাই এই শাড়িটা তোমার গায়ে কেমন মানায়, সেটা জানার ইচ্ছে হলো। আমার ঠেকা পড়ে নাই তোর কথা শুনতে। আমি যা খুশি পরবো। তুই কে রে বলার? যদি নিজে না পড়ো তাহলে কিন্তু আমি নিজে তোমাকে পরিয়ে দিব। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। ঈশান একটু এগিয়ে এসে মৃদু স্বরে বলল। তুলির চোখ বড় হয়ে গেল, রাগে গাল লাল হয়ে উঠল। তোর সাহস হবে এমন কিছু করার? রেগে লাভ নাই তুলি, তাড়াতাড়ি পড়ো, না হলে আমি সত্যি নিজে পড়াবো। তুলির হাতের বইটা টেবিলে পড়ে গেল। সে দাঁড়িয়ে মুখ ওঠানামা করছে রাগে, কিন্তু ঈশানের চাহনি অদ্ভুত শান্ত আর মুগ্ধ। কিছুক্ষণ নীরবতা, তারপর তুলি চোখ সরিয়ে নিয়ে শাড়িটা হাতে তুলে নিল। তুই একদমই অশান্ত ছেলে। একদিন আমার ধৈর্য ফুরাবে, তখন দেখবি। তোমার ধৈর্যই তো আমার সবচেয়ে প্রিয় ব্যাপার তুলি। তুলি মুখ ঘুরিয়ে চলে গেল ড্রেসিং রুমে। ঈশান মুচকি হাসি নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো, মনে মনে ভাবলো, রাগী বউ হলেও আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ সেই। ঘরের বাতাসে তখন অদ্ভুত এক ঘ্রাণ, রাগ, ভালোবাসা আর মিষ্টি এক টানাপোড়েনের সুবাসে ভরা। সন্ধ্যার হালকা আলো জানালা দিয়ে ঢুকছে। তুলির ঘরটা ঘ্রাণে ভরা। ফুলের নতুন শাড়ির গন্ধে মিশে থাকা এক অদ্ভুত কোমলতা। তুলি বেরিয়ে এলো ড্রেসিং রুম থেকে। লাল শাড়ি কোমরে নিখুঁতভাবে গুজে, আঁচল সামান্য বাঁধা, চুলে হালকা কাঁধ পর্যন্ত ঢেউ। প্রতি একদম করে সে বেরোলো। ঈশান সোফায় বসে একদম চুপচাপ তাকিয়ে রইল। চোখ যেন ছটফট করছে, মুখে হাসি চেপে ধরেছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে গেল। এক মুহূর্তে ঈশানের হাত তুলির ঘাড়ে ঠেকলো, আর ধীরে ধীরে সে মুখ ডুবিয়ে দিল তুলির ঘাড়ে। হঠাৎ তুলি চেঁচিয়ে উঠে, রাগার লজ্জা মিশ্রিত। ঈশান ছাড়, সর, বাড়াবাড়ি করছিস। এমনই থেকো একটু। গায়ে আরেকটু মৃদু চুমু দিল, তারপর পকেট থেকে ছোট্ট ফুলের গাজরা বের করলো। ধীরে ধীরে তুলির চুলে গাজরা পরালো, চোখে মুগ্ধতা, মুখে হালকা হাসি। তোমাকে এখন অসম্ভব সুন্দরী লাগছে তুলি। তুলি চুল ছুঁয়ে সরাতে চাইল, চোখে রাগ, ঠোঁটে লজ্জার ঝলক। ছাড় ঈশান, বেশি বেশি হচ্ছে কিন্তু। ঈশান ধীরে ধীরে তার কাঁধ ধরে তাকালো, চোখে আগ্রহ, মুখে মৃদু হাসি। আজ কোনো কিছু আমার আটকাতে পারবে না তুলি, শুধু একটু আদর করব তোমাকে। এই ছেলে সত্যিই অদ্ভুত। রাগ ওর ভেতরে থাকলেও এই মুহূর্তে মৃদু স্পর্শ আর চোখের মুগ্ধতা ছুঁয়ে গেছে হৃদয়। তুলি চুপচাপ চোখ ফেলে নিচে, মনে মনে বলল। তুলি চুপচাপ। ঈশান ধীরে ধীরে তুলিকে পাশে বসালো, হাত ধরে। দেখি আমার এই ছোট্ট ভালোবাসা সহ্য করতে পারো কি না। তুলি চুপচাপ। বুকের ভিতর এক অদ্ভুত উত্তেজনা, রাগ, লজ্জা আর মিষ্টি আবেগ একসাথে। ঘরটা যেন ভরে উঠল প্রেমের নরম আলোতে। আর বাইরে সন্ধ্যা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। রাতের নরম আলো ঘর ভর্তি করেছে। বাতাসে হালকা সুগন্ধ আর
জানালাতে ভেসে আসছে বাইরে চুপচাপ রাতের আওয়াজ। ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে এলো, চোখে এক মুগ্ধতা, মুখে অদ্ভুত হাসি। তুলির হাত ধরে নরম কণ্ঠে বলল, আজ শুধু তোমাকে চাই তুলি। তুলি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। রাগ, লজ্জা আর হঠাৎ যে নরম উত্তেজনা সব মিলে এক অদ্ভুত মিশ্রণ। ঈশান ধীরে ধীরে তুলিকে নরমভাবে চুমু দিল। প্রথমটা নরম, কোমল, শুধু অনুভূতির অভিব্যক্তি। তারপর তার ঠোঁট ধীরে ধীরে তুলির ঘাড়, বুক, গলা স্পর্শ করতে লাগলো। তুলি চোখ বন্ধ করে রেখেছিল, শরীর অবচেতনভাবে সাড়া দিচ্ছিল, মন ভেতর থেকে এক অদ্ভুত উত্তেজনায় কেঁপে উঠছে। ঈশান ধীরে ধীরে তুলিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তুলির হাত তার গায়ে আলতো স্পর্শ করতে লাগলো। আজ রাতটা শুধু আমাদের। তারপর ঈশান ধীরে ধীরে তুলির ঠোঁটের উপর ঠোঁট রাখলো। চুম্বনের মধ্যে হারিয়ে গেল যেন প্রেমের রাজ্যে। প্রতিটা স্পর্শ, প্রতিটি নিঃশ্বাসে ভরে গেছে এক গভীর ভালোবাসার আবহ। তুলি চোখ বন্ধ রেখেও অনুভব করছে এই মুহূর্তে শুধুই ওর জন্য। ঈশান শুধু ওর, আর পৃথিবী যেন ধীরে ধীরে থেমে গেছে। ঘরটা ভরে উঠল প্রেমের মৃদু আলোতে। রোমান্টিক উত্তেজনা, নরম স্পর্শ আর হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা সব একসাথে মিলে একটি নিখাত রোমান্টিক সন্ধ্যা তৈরি করলো। সকালে রোদ হালকা আলো নিয়ে জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে। ঘরের ভিতরে নরম আলো, আর বিছানায় তুলি এখনো অর্ধেক ঘুমের মধ্যে। ঈশান ধীরে ধীরে তুলির দিকে এগিয়ে এলো, মুখে এক লাজুক হাসি, চোখে মুগ্ধতা। তুলির ঠোঁটের উপর আলতো চুমু দিল। আরে জান, উঠো, কত বেলা পর্যন্ত ঘুমাবে? তুলি হালকা বিরক্তি দিয়ে চোখ মুছে বলল। ঈশান, একদম জ্বালাবি না, সারা রাত আমাকে ঘুমাতে দিসনি। ঈশান ধীরে ধীরে তুলির মাথায় হাত রাখলো, মৃদু স্বরে বলল, আরে জান, আদর করেছি তো রাত ভরে। সারা জীবন তো ঘুমিয়েই পার করলে, বাকিটা জীবন আমার আদর খেয়ে পার করো। শর্ত, ফালতু কথা আমার সামনে বলবি না। জান, আবার একটু আদর করি। ফট করে তুলির চোখ খুলে ঈশানের পিঠে কিল মেটে দিল। অসভ্য, সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, এখন আবার জ্বালানোর জন্য উঠে পড়ে লেগেছিস। ঈশান মৃদু হাসি দিয়ে তুলির ঠোঁটের উপর ঠোঁট রাখলো। প্লিজ জান, আর একবার। তুলি কিছু বলার আগে ঈশান ধীরে ধীরে তার ঠোঁট আঁকড়ে ধরলো। চোখ বন্ধ, শরীর অবচেতনভাবে সাড়া দিচ্ছিল। বিছানার ঘরে তখন শুধু নিঃশ্বাসের শব্দ, হৃদয়ের ছন্দ আর একে অপরের স্পর্শ। প্রতিটি চুম্বনে, প্রতিটি আদরে তারা আবারও ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল। ঈশানের চোখে মুগ্ধতা, তুলির চোখে লাজ আর রাগের মিশ্রণ। সব মিশিয়ে ঘরটা ভরে গেল এক অদ্ভুত মিষ্টি উত্তেজনা আর প্রেমের আলোতে। সকালের নরম আলো, তাদের নিঃশব্দ হাসি, একে অপরের স্পর্শ সব মিলিয়ে তৈরি করলো একটি নিখাত রোমান্টিক মুহূর্ত। ঈশান ফ্রেশ হয়ে খেয়ে অফিসের জন্য বের হয়ে গেল। ঘরে হঠাৎ শান্তি নেমে এলো। তুলি সোফায় বসে আর কিছুই করছে না। হঠাৎ তার ফোনে মেসেজের আওয়াজ। তুলির হাত থমকে গেল, চোখে অদ্ভুত কৌতূহল আর ভয়। ফোনটি খুলে মেসেজ পড়ার সাথে সাথে তুলির হাত পা কাঁপতে লাগলো। মুখের ভিতরে এক অদ্ভুত ঘুমভাঙ্গা উত্তেজনা, রাগ, ভয় আর কিছু না বোঝার মিলিত অনুভূতি একসাথে। কাউকে কিছু বলার সাহস পেল না। চোখের দিকে অদ্ভুত ছায়া, গলা শুকিয়ে গেছে। নিঃশব্দে ফোন বন্ধ করে হাতে ধরে ধীরে ধীরে ঈশানের মায়ের ঘরে চলে গেল। কি হয়েছে তুলি? কিছু না ফুপি, কিছু না। ঈশানের মা তুলির দিকে কিছুক্ষণ তাকালেন। মনে হলো মনে মনে বুঝতে পারছেন কিছু হচ্ছে। তুলি কিছুই বলল না। ঘরের ভেতরে হালকা নীরবতা, বাতাসের ছোট রহস্যের ছায়া ভাসছে। তুলি চুপচাপ ভয়কে আড়াল করে বসে আছে, চোখে অদ্ভুত অনিশ্চয়তা। তুলির মন বলছে, এবার কি হবে? না, আমি কি সবাইকে বোঝাবো না? না কেউ জানতে পারবে না? ঈশান অফিসে বসে ডেস্কের উপর কাগজপত্রের মাঝে মন বসাতে পারছিল না। বারবার তার ফোন হাতে যাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি ফোন তুলে তুলিকে কল দিল। কি করছো জান? তেমন কিছু না, বসে আছি। বসে বসে কি আমাকে মিস করছো তো? তুলি চোখ একটু নড়ে উঠল, মুখে লাজ আর রাগ মিশে যায়। আমার ঠেকা পড়েছে তোকে মিস করতে। আমাকে মিস না করলে তুমি কাকে মিস করবে জান? তোমার কি আর কেউ আছে মিস করার মতো? তুলির চোখে হঠাৎ একটা অদ্ভুত ছায়া, ভয় আর রহস্যের মিশ্রণ। মুখে লাজ, কিন্তু ভেতরে কৌতূহল। এত কথা বলিস না, ফোনটা রাখ, আমার কাজ আছে। ঈশান ধীরে ধীরে ফোনটা তার কানে ধরে বলল, ফোন রাখবো, তার আগে আই লাভ ইউ বলো। তুলির চোখ ঝাপসা করে, ঠোঁটে হালকা চাপ। আমার ঠেকা। ফোন কেটে দিল। কিছুক্ষণ ঘর চুপচাপ।
তুলির বুক ভেতরে দ্রুত ধরফর করছে। চোখে ভয়, লাজ আর অদ্ভুত উত্তেজনার মিশ্রণ। মনে মনে বলল, যে ছেলে কখনো শান্তি দেবে না, কিন্তু কেন কেন ওর কথা শুনে হঠাৎ এমন লাগছে? ঈশানের দিক থেকে ফোন কেটে যাওয়া সত্ত্বেও মনে হচ্ছে যেন তার শব্দ এখনো কানে বাজছে। ঘরটা নীরব, কিন্তু ভেতরে এক অদৃশ্য টানা পড়েন মিষ্টি রোমান্টিক উত্তেজনা ভাসছে। বিকেলের নরম আলোয় জানালার ফাঁক দিয়ে ঢুকছে। তুলি ঘরটা এখনো নিঃশব্দ, কিন্তু মন একেবারে শান্ত নয়। হঠাৎ ফোনের শব্দ, তুলির হাত কাঁপতে লাগলো। চোখ খুলে দেখলো মেসেজ এসেছে। আমার সাথে দেখা করো। তুলির বুক কেঁপে উঠল, হাত পা ভয়ে কাঁপছে। মন ভেতরে অদ্ভুত এক ভয় আর উৎকণ্ঠা। তুলি দ্রুত মেসেজে লিখলো, আমি পারবো না। ঠিক আছে, তাহলে বেশ, তোমার ছবিগুলো ভাইরাল করে দিই। তুলির চোখ লাল, গলা ধুকপুক করছে। কেঁদে কেঁদে সে লিখলো, না প্লিজ, এসব করো না, আমি আসবো। তাড়াতাড়ি করো, আমার আবার অপেক্ষা সহ্য হয় না। আমি ঠিক সময় চলে আসবো। ফোন কেটে দিয়ে তুলির হাত পা বুক সব ভিজে ওঠে ভয় আর আতঙ্কে। ঘরটা নিঃশব্দ, শুধু তার দ্রুত নিঃশ্বাসের আওয়াজ। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তুলির মন বলল, ঈশানকে জানাতে পারলে হয়তো শান্তি মিলবে। বিকেলের একটু পরে তুলি ধীরে ধাপ, গলায় অদ্ভুত লাজ মিশে ঈশানের মায়ের ঘরে পৌঁছালো। ফুপু, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। তুলির চোখে ভয়, কিন্তু ঠোঁট চাপা। মন ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। ঘর ছেড়ে বের হওয়ার আগে সে একবার পিছনে ফিরে তাকালো। ভয়, উত্তেজনা আর অদৃশ্য রহস্য ভরে গেছে তার চোখে। ঘরটা নিঃশব্দ, কিন্তু বাইরে একটি অদৃশ্য বিপদের ছায়া অপেক্ষা করছে। বিকেলের হালকা সূর্য রেস্টুরেন্টের কাছের দেওয়ালে প্রতিফলিত হয়ে টেবিলগুলোকে সোনালি করে দিচ্ছে। ঠিক একটু ব্যস্ত, একটু নীরব। তুলি এক কোণে বসে, বুকের ভেতরে অপ্রকাশিত চাপ। সে জানে আজকের সাক্ষাৎটি সহজ হবে না, তবু এসেছে, কারণ আর লুকাবার কিছু নেই। সিয়াম এসে টেবিলের কাছে দাঁড়ালো। তার ঠোঁটে একটা কুৎসিত হাসি, চোখে ঢের আত্মমহিমা। তার চেহারায় পুরনো, কিন্তু বুঝতে কষ্ট হয় না ভেতরে বিষ আছে। তুমি এলে ভালো লাগলো দেখে। তুমি কেন ডেকেছো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, একটু সময় কাটাবো তোমার সাথে। তুলির ঠোঁট আশ্রে উঠল, চোখে আগুন জ্বলে উঠল। সে আস্তে আস্তে যা কিছু জানে সব মিলে তার রক্তকে লাল করে দিয়েছে। সেই মেসেজ, সেই হুমকি, পেছনের নোংরা পরিকল্পনা, আজ সে মুখ খুলবে। তোমার মতো বেয়াদবের সাথে আমি সময় কাটাতে আসিনি সিয়াম। তুমি জানো না কি করছো? সমস্ত ছবি যেগুলো আমার ব্যক্তিগত, তুমি কিভাবে বদলে ফেলেছো। সিয়াম দু চোখ ঝাপসা করে ঠোঁটে ঠান্ডা হাসি ফেরত দিল। মানুষ তো সবাই নকল ছবি চিনতে পারে না, একটু চাপ দিলেই তারা বিশ্বাস করবে। তোর বিয়ের খবর পেয়ে তো আমার তো মুখেই আগুন লেগেছে। এভাবেই মানুষদের ধাক্কা দিলেই ভালো লাগে। তুলির বুক ধরফর করতে লাগলো। সে কাঁদলো না, কেননা কাঁদলে দুর্বল মনে হবে। সে আর দুর্বল নয়। সে গোড়ালি শক্ত করে বসে রইল, কণ্ঠ জোর করে কষাকষি করে বলল, তুই যে নোংরা কাজ করেছিস, তুই ভেবে দেখেছিস তো তোর এই সব কাণ্ড আমাকে কতটুকু ভেঙে দিচ্ছে? আমার সম্মান, আমার পরিবার, সব। তুই কেন এমন করিস? তুই কি মানুষ? মানুষই তো এমন সুযোগই নেয় না। তুই যদি কথা শুনিস আমি শান্ত থাকবো, না হলে তোর জীবন ছাই করে দেব। তুলির হিমশীতল কণ্ঠ, কিন্তু চোখে অদম্য আগুন। বল, তুই আমাকে ভয় দেখাবি? তুই ভাবছিস কোনো ছবি দেখে আমি লজ্জিত হয়ে পালাবো? সিয়াম, তুই ভুলে যাচ্ছিস আমি ফিরে দাঁড়াতে জানি। তুই আমার জীবনে একটি অধ্যায় ছিলি, কিন্তু আমি সেই ইতিহাসই মুছে দেবার মতো শক্তিশালী। শ্যাম হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুই বুঝলি না, আমি জানি কিভাবে মানুষকে ধামা চাপা রাখা যায়। তোর জীবন শেষ করে দেব। তোকে আগেই বলেছিলাম ঈশানের সাথে মিশবি না, তুই আমার কথা শুনলি না। আমি ঈশানকে অনেক আগে থেকেই ভালোবাসি, শুধু তোর জন্য বলতে পারি নাই ওকে। তুই আমাকে ব্ল্যাকমেইল করে প্রেম করেছিস, এখন আমার ছবি দিয়ে আবার ব্ল্যাকমেইল করছিস। তুই যা পারিস কর, আমি শেষ পর্যন্ত লড়াই করব। শ্যাম একটা কণ্ঠে গর্জে উঠল, কিন্তু তার কণ্ঠে এখনো ছিল ধোকার স্বর। তুই চাইলে গুঞ্জন ছড়িয়ে দেব, তোর নাম নোংরা করে দেব, কেউ তো তোর কথা মানবে না। তুলি উঠে দাঁড়ালো, ঠোঁট কাঁপছে না, হাত কাঁপছে না, শুধু চোখ ভরা অদম্য সিদ্ধান্ত। তোর এসব হুমকি আমার ভীতি বাড়ায় না। তুই ভুল করে ফেলেছিস, আমাকে ভেঙে ফেলতে পারলি না। আমি এখন যাব, ঈশানের কাছে বলবো, সবাই জানবে সত্যিটা। আর আমি হাত আর পা বাঁধা নই। তুই যদি ভাবিস আমি চুপ করে থাকবো, সেটা তোরই ভুল। রেস্টুরেন্টের টেবিল থেকে উঠে দাঁড়াতেই তুলি অনুভব করলো বাতাসটা যেন ভারী হয়ে গেছে। সিয়ামের চোখে এক
অদ্ভুত হাসি, যেটা ভয়, ঘৃণা আর হিংসার মিশলে। হঠাৎ তুলি নরম স্বরে বলল, তুমি এমন করছো কেন সিয়াম? আমি তো তোমার কিছুই করিনি। করনি? তুমি আমার অপমান করেছো তুলি। তোমার বিয়ের খবর জানার পর থেকে ভাবছিলাম তোমাকে আমি এমন একটা শিক্ষা দেব যা তুমি সারা জীবন ভুলতে পারবে না। তুলি আর দাঁড়ালো না, ব্যাগটা কাঁধে নিয়ে পেছনে ফিরতে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হয়, গলার নিচে যেন আগুনের মতো কিছু ছড়িয়ে পড়ছে। তুলি এক মুহূর্ত ঘুরে তাকালো, সিয়াম তখনও হাসছে। তুমি তুমি কি করেছো আমার সাথে? সিয়াম শুধু একটা বাঁকা হাসি দিল, তারপর নিচু গলায় বলল, সময় তোমাকে সব বুঝিয়ে দেবে প্রিয় তুলি। তুলির চোখ ধীরে ধীরে ঝাপসা হতে থাকে, পায়ের ভারসাম্য হারিয়ে দরজার ধারে ঠেলে দেয় সে। বুকের ভেতর কেমন যেন স্যাক করে ওঠে। দূর থেকে শুধু সিয়ামের কণ্ঠস্বর ভেসে আসে। আমি তো শুধু শুরুটা করেছি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিকশায় উঠতে তুলির বুকের ভেতর কেমন যেন মোচড় উঠল। মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সবকিছু। গলার ভেতরটা শুকিয়ে গেছে, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাস্তাটা আজ অদ্ভুত লম্বা লাগছে তার কাছে, হাতের তালু ঘামছে। শরীরটা হঠাৎ কেমন ভারী মনে হচ্ছে। সে বারবার ঠোঁট কামড়ে ধরছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রিকশা থামতেই কষ্ট করে নেমে দরজায় পৌঁছালো। ঈশানীমা দরজা খুলে অবাক হয়ে তাকালেন তুলির মুখের দিকে। মেয়েটা যেন কিছুক্ষণে শুকিয়ে গেছে, চোখে ভয়, মুখে ক্লান্তি। কিরে তুলি, তোর মুখটা এমন সাদা কেন? কিছু হয়েছে? জানি না ফুপু, শরীরটা কেমন যেন লাগছে, ভেতরটা জ্বলছে, ভার লাগছে মাথা। মনে হয় জার্নি করেছি তো, এই জন্য বোধ হয়। আরে না মা, হয়তো একটু গরমে ক্লান্ত হয়ে পড়েছিস। রুমে যা, বিছানায় একটু শুয়ে বিশ্রাম নে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ফুপু। মাথা নিচু করে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটলো তুলি। দরজা বন্ধ করে বিছানায় বসতে বুকের ভেতরটা আবার মোচড় দিল। মনে হচ্ছে শরীরের ভেতরে আগুন জ্বলছে, অথচ সে কিছুই বুঝতে পারছে না। না কোনো কারণ, না কোনো ব্যাখ্যা। হাত দিয়ে বুক চেপে ধরল তুলি। চোখের কোণে পানি এসে জমলো। নিচের শরীরটাই যেন আস্তার কাছে অপরিচিত লাগছে। কানে যেন সিয়াম এসে ঠান্ডা নিষ্ঠুর হাসিটা এখনো বাজছে। তুলির চোখে অন্ধকার নেমে এলো। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। বাইরে পাখি ডাক, ঘরের ভেতর এক অজানা যন্ত্রণা। বিকেলের সূর্যটা তখন একদম লাল হয়ে পশ্চিমে হেলে পড়েছে। অফিস থেকে ক্লান্ত মুখে দরজা খুলে ঢুকলো ঈশান। মনে ছিল আজ একটু তাড়াতাড়ি ফিরবে, তুলির সঙ্গে বসে চা খাবে, কিন্তু ঘরে পা রাখতেই একটা অদ্ভুত শব্দ কানে এলো। মৃদু গঙ্গানি, যেন খুব ব্যথায় কুকড়ে যাচ্ছে। তুলি, ঈশান প্রায় দৌড়ে ঢুকে গেল রুমে। তুলি বিছানায় ছটফট করছে, চাদরটা একবার টেনে ফেলছে, আবার গায়ে নিচ্ছে। মুখের রং ভয়ানক ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে, চোখ আধো খোলা। তুলি কি হয়েছে তোমার? এমন করছো কেন বলো তো? জানি না ঈশান, শরীরটা জ্বলছে, ভেতরটা যেন কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে, আমি পারছি না। তুলি কথা শেষ হবার আগে সে চিৎকার করে উঠল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে যন্ত্রণায়। ঈশানের বুকটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি তুলিকে বুকে জড়িয়ে ধরল। জান, তুমি ভয় পেও না, আমি আছি, আমি তোমার কিছুই হতে দেব না। এমন সময় ঈশান মা দৌড়ে এলেন। কি হয়েছে রে ঈশান? এই মেয়ের মুখ এমন সাদা কেন? মা দেখো না কেমন করছে, শরীর জ্বলে যাচ্ছে ওর, কিছু বুঝতে পারছি না। তুলি আবার কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। ঈশান, আমার ভেতরটা যেন ফেটে যাচ্ছে, বাঁচাও আমাকে। ঈশানের মা তাদের হাত ধরে বলেন, আর দেরি করিস না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চল। দেরি করলে বিপদ হবে রে বাবা। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, চোখে পানি, কাঁধে তুলিকে জড়িয়ে ধরে বলল, জান, তুমি কিছু বলো না, আমি আছি, তোমাকে কিছু হতে দেব না। গাড়ির হর্ন বাজলো বাইরে। সন্ধ্যার আকাশ ভারী হয়ে উঠল। তুলির চোখ আধো বন্ধ হয়ে এলো। ঠোঁট থেকে শুধু একটাই শব্দ বের হলো, ঈশান। আর ঈশানের বুকের ভেতর তখন শুধু একটাই চিন্তা, কেউ কিছু করেছে, কিছু একটা হয়েছে, কিন্তু কি? হাসপাতালের করিডোরে তখন ঈশানের ছুটে চলার শব্দ। ঈশানের মুখটা ফ্যাকাশে, চোখে আতঙ্কের ছায়া। তুলি প্রায় অবচেতন, হাত দুটো ঈশানের কাঁধে নিস্তেজ হয়ে ঝুলছে। রিসিপশনের সামনে দাঁড়িয়ে ঈশান চিৎকার করে উঠল, কেউ আছেন? দয়া করে কেউ ডাক্তারকে ডাকুন, আমার ওয়াইফের অবস্থা খারাপ। তুলিকে স্ট্রেচারে করে নিয়ে গেল নার্সরা। ঈশান হেঁটে হেঁটে ওদের পিছনে ঢুকলো কেবিনে। এক মুহূর্তে ডাক্তার এসে পরিদর্শন শুরু করলো। চোখে আতঙ্ক, মুখে গভীর চিন্তার ছাপ। কয়েক মিনিট পর ডাক্তার নিঃশব্দে মুখ তুলে বলেন, রোগীর শরীরে বিষক্রিয়া দেখা যাচ্ছে। ঈশান থমকে গেল, যেন পৃথিবীটা থেমে গেল তার সামনে। কি বলছেন আপনি? বিষ? কিসের বিষ?
আমার স্ত্রী তো কোথাও কিছু খায়নি। এটা সাধারণ বিষ না, এই ধরনের বিষ শরীরে গেলে ধীরে ধীরে সব অঙ্গ অবশ হয়ে যায়। মনে হচ্ছে ইনজেকশনের মাধ্যমে শরীরে গেছে। ঈশান হাঁ করে তাকিয়ে রইল, ঠোঁট কাঁপছে তার। ইনজেকশন মানে কেউ ইচ্ছে করে করেছে এটা? দুঃখিত, কিন্তু এটা স্পষ্টভাবে পরিকল্পিত। এমন একটা বিষ যে আজ পর্যন্ত কোনোভাবে শরীর থেকে সরানো যায় না। ঈশানের মুখের রং উধাও হয়ে গেল, চোখের রক্তিম রেখা জ্বলে উঠল। আপনি কি বলছেন ডাক্তার? মানে ওকে বাঁচানো যাবে না? আমরা চেষ্টা করছি, তবে সত্যিটা কষ্টের। এই বিষের কোনো প্রতিষেধক নেই। আমরা যতটুকু পারি করব, কিন্তু রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব। ঈশান টেবিলে হাত মেরে উঠে দাঁড়ালো, গলার স্বর কেঁপে উঠল। অসম্ভব মানে কি? আপনি কি চোখের সামনে একজন মানুষকে মরতে দেখবেন? আপনি ডাক্তার হয়ে কিছুই করতে পারবেন না? ডাক্তার চুপচাপ থেকে মাথা নিচু করলেন। কিছুক্ষণ নীরবতা, তখনই করিডোর থেকে তুলির কষ্টের আর্তনাদ ভেসে এলো। ঈশান, আমার শরীর চলে যাচ্ছে। ঈশান ছুটে গেল তুলির কাছে। তুলির শরীর কাঁপছে, ঠোঁট শুকনো, মুখের রং ফ্যাকাশে। ঈশান তার হাত দুটো ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আছি তুলি, কিছু হবে না তোমার। আমি কিছু একটা করব, তোমাকে কিছু হতে দেব না। তুলির চোখে জল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। ঈশান, যদি আমি না বাঁচি তুমি আমার জন্য কাঁদবে না। ঈশান চোখ বুজে তুলির হাত চেপে ধরলো। চুপ করো, কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। কেবিনের বাইরে আলো নিভে আসছে, ভেতরে ভয়ের, ভালোবাসার আর মৃত্যুর গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। হাসপাতালের দরজাটা ধাক্কা দিয়ে খুলে গেল। দৌড়ে ঢুকলেন তুলির মা, চোখে পাগল প্রায় চেহারা, মুখে কান্নার রেখা। পেছনে তুলির বাবা, আরেক পাশে ঈশানের বাবা মা। তুলিমা দৌড়ে গিয়ে মেয়ের বিছানার পাশে বসে পড়লেন। তুলি মা, আমার তুলি, তোর এমন হাল কি করে হলো মা? এ কেমন সর্বনাশ করলো আমার মেয়ে? তুলির শরীর তখনও কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, বুকটা ওঠানামা করছে দ্রুত। চোখ দুটো আধো খোলা, মুখ থেকে শুধু অস্পষ্ট স্বর। মা, আমাকে বাঁচাও, আমার শরীর জ্বলে যাচ্ছে। মা, আমার সারা শরীরে আগুন লাগছে। মা, বরফ দাও, দাও না মা, আমি আর সহ্য করতে পারছি না। বেরোচ্ছে। তুলির কণ্ঠস্বরটা ফেটে যাচ্ছে, হাত দুটো বিছানার চাদর চেপে ধরে কাঁপছে। তুলির মা কেঁদে ফেলেন চিৎকার করে। আল্লাহ, আমার মেয়েটাকে এ কেমন বিষ দিল? আমার মেয়ের উপরে এত অন্যায় করলো কে? তুই বল মা, কি করেছে বল। তুলির বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন, মুখে ফিস ফিস স্বর। আল্লাহ, আমি কার কাছে শাস্তি চাইবো? আমার মেয়েটা তো কারো ক্ষতি করেনি। ঈশানের মা এসে তুলির মাথায় হাত বুলিয়ে দিলেন, গলার স্বর কাঁপছে। কিচ্ছু হবে না মা, তুমি ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমাকে কিচ্ছু হতে দিবে না। তুলি তীব্র কষ্টে আবার চিৎকার করে উঠল। মা, আমার গায়ে আগুন লেগেছে, আমার রক্ত ফুটছে। মা, আমাকে একটু পানি দাও। নার্স ছুটে এসে তুলির মুখে ভেজা কাপড় চেপে দিল, কিন্তু শরীরের জ্বালা যেন আরো বেড়ে গেল। ঈশান দাঁড়িয়ে আছে এক কোণে, মুখে চোখে রক্তিম রাগ আর অসহায়তা। সে মুষ্টি শক্ত করে বলল, আমি খুঁজে বের করব কে এটা করেছে ওর সঙ্গে। আমি শপথ করছি তুলি, আমি আজ কাউকে ছাড়বো না। তুলির মা মুখ চাপড়ে কাঁদছেন। আগে আমার মেয়েকে বাঁচাও বাবা, ওর চোখের পানি আমি আর সহ্য করতে পারছি না। আমরা সব চেষ্টা করছি, কিন্তু ওর শরীর বিষের সাথে লড়ছে না। কিছু একটা করেন ডাক্তার, কিছু একটা করেন। আমি আমার মেয়েকে হারাতে পারবো না। তুলির মা তখন মেয়ের মাথায় হাত বুলিয়ে কাঁদছেন। মা, চোখ খুলে তাকা, তুই কিছু বল না রে মা, তুই আমার কথা শুনছিস না কেন? তুলি নিঃশব্দে চোখ বন্ধ করে ফেলল। মনিটরের আলোটা থেমে ঝলসে উঠল, আর ঈশানের চোখে রক্তভেজা প্রতিজ্ঞা যে তার তুলিকে হত্যা করতে চাইছে, তার জীবনটা সে নরকে পরিণত করবে। হাসপাতালের করিডোরে হেঁটে বেড়াচ্ছিল ঈশান, চোখ লাল, মুখ নিস্তেজ, মনে একটাই প্রশ্ন ঘুরছে, কে এমন করতে পারলো তুলির সাথে? ডাক্তারের কথাগুলো এখনো কানে বাজছে। ওনার শরীরে এমন এক ধরনের বিষ পাওয়া গেছে যার কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। চোখের সামনে তুলির কষ্ট সহ্য করতে পারছিল না ঈশান। এক মুহূর্ত দেরি না করে সে হাসপাতাল থেকে বেরিয়ে রওনা হলো সোজা সেই রেস্টুরেন্টের দিকে যেখানে তুলি দেখা করতে গিয়েছিল। ও রেস্টুরেন্টে পৌঁছে ম্যানেজারকে বলল, ভাই, কাল বিকেলের সিসিটিভি ফুটেজটা লাগবে, খুব দরকার। ম্যানেজার প্রথমে একটু ইতস্তত করলো। কেন, কোনো সমস্যা নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে আমার স্ত্রীর জীবনের। কিছুক্ষণ পর ফুটেজটা চালু হলো। স্ক্রিনে দেখা গেল তুলি রেস্টুরেন্টে ঢুকছে, কিছুক্ষণ পর এক তরুণ সিয়াম। দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি চলছে। তুলি রেগে উঠে দাঁড়ালো, বেরিয়ে যেতে উদ্যত হলো। ঠিক তখনই সিয়াম পিছন থেকে একটা ইনজেকশন বের করে ওর কাঁধে ঢুকিয়ে দিল। ঈশানের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল।
চোখে রক্ত উঠে গেল তার। সে ফোন বের করে ফুটেজটা কপি করে নিল আর ছুটল থানার দিকে। পুলিশ অফিসার কড়াভাবে জিজ্ঞেস করলো, আপনি নিশ্চিত এই ছেলেটাই করেছে? আমি নিজের চোখে দেখেছি ওই নরপিশাচি আমার স্ত্রীকে মেরেছে। ফুটেজ দেখে পুলিশ আর দেরি করলো না। সন্ধ্যার মধ্যেই তারা শ্যামের বাসায় হানা দিল। দরজা খুলতেই পুলিশ তাকে ধরে ফেলল। শ্যাম প্রথমে অস্বীকার করলো। আমি কিছু করিনি, ও নিজেই অসুস্থ হয়েছে। পুলিশ তাকে মারতে শুরু করলো আর ঈশান সামনে দাঁড়িয়ে রাগে কাঁপছে। এক পর্যায়ে চিৎকার করে শ্যাম বলে ফেলল, হ্যাঁ করেছি, ও আমার প্রেমিকা ছিল। ও আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে, তাই আমি সহ্য করতে পারিনি। আমি ওর ছবি এডিট করে ব্ল্যাকমেইল করতাম। ও আমার কথা শোনেনি, দেখা করতে গিয়েছিল কিন্তু সময় দেয়নি। রাগে আমি ইঞ্জেকশনটা পুশ করে দিয়েছি। ঈশানের চোখে পানি চলে এলো, কিন্তু সেই পানি নিচে জমেছিল আগুন। সে এগিয়ে গিয়ে গলা চেপে ধরল সিয়ামের। সামান্য একটা প্রতিশোধের জন্য তুমি একটা মেয়ের জীবন কেড়ে নিলে? তুমি মানুষ না, পশুও। পুলিশ অফিসার চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে, ছেড়ে দিন, আমরা নিয়ে যাচ্ছি ওকে। শ্যামকে টেনে হিসে নিয়ে গেল পুলিশ। ঈশান মাটিতে বসে পড়ল। চোখের সামনে ভাসছে তুলির মুখটা কষ্টে ভরা, তবুও ভালোবাসায় নরম। মনে মনে বলল, তুমি একটু অপেক্ষা করো জান, আমি তোমাকে এই দুনিয়ার যে অন্যায় দিয়েছি তার বিচার করে যাব। তোমার কোনো কষ্ট বৃথা যাবে না। হাসপাতালের করিডোরে সাইরেনের শব্দ বাজছে। চোখের সামনে দৌড়ে যাচ্ছে নার্স, ডাক্তার, আর কাছের ওপাশে ভেসে আসছে তুলির চিৎকার। আমার শরীর জ্বলে যাচ্ছে, কেউ আমাকে বাঁচাও। ঈশান দরজার বাইরে তারই পাথরের মতো হয়ে গেছে। তার চোখ দুটো জমে থাকা অশ্রু টলমল করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। মায়ের কাঁধে হাত রেখে বলল সে, মা দেখো ও কেমন কষ্ট পাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আমার মেয়েটির কি দোষ করেছিল আল্লাহ? এ কেমন সর্বনাশ করলো ওর? তুলির মা ভেঙে পড়া গলায় কাঁদতে কাঁদতে বললেন। চারিদিকে কান্নারোল উঠছে। তুলির বাবা দেওয়ালে মাথা টুকে বসে আছেন। ঈশানের মা চুপচাপ কাঁদছেন। ছেলের এই অসহায় মুখ তিনি কোনোদিন দেখেননি। ডাক্তার রুম থেকে বের হতে না হতেই ঈশান ছুটে গিয়ে বলল, ডাক্তার, আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই, প্লিজ আমাকে যেতে দিন। এখন ওর অবস্থা খুব খারাপ, কথা বললে আরো বিপদ হতে পারে। ডাক্তার প্লিজ, আমি যদি আজ কথা না বলি সারা জীবন আফসোস নিয়ে বাঁচবো। আচ্ছা, বেশি সময় নয়, মাত্র 1 মিনিট, কিন্তু শান্ত থাকতে হবে। ঈশান এক পা করে ঢুকলো আইসিইউর রুমে। মেশিনের শব্দ, ইঞ্জেকশনের গন্ধ, তুলির শরীরে জড়ানো তার সবকিছু মিলিয়ে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তুলি চোখ আধো খোলা, নিস্তেজ কণ্ঠে বলল, ঈশান। জান, আমি আছি তোমার পাশে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। না ঈশান, আমি জানি আমি ঠিক হয়ে যাব না। না, এমন কথা বলো না প্লিজ। ডাক্তার কিছু একটা বের করবে, আমি ওদের অনুরোধ করব। বাইরে সারা দুনিয়া ওষুধ আছে, আমি খুঁজে আনবো জান। ঈশান, আমার শরীর জ্বলে যাচ্ছে, ভেতরে যেন আগুনে পুড়ছে, একটু ঠান্ডা করে দাও না। ঈশান কাঁদতে কাঁদতে তুলির কপালে হাত রাখলো। এই দেখো আমি আছি, আমি তোমার জন্য সব কিছু করব, শুধু একটু চোখ খোলা রাখো জান। আমি হারিয়ে যেতে দিব না আমাকে ছেড়ে। ঈশান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি সুখে থাকো, কিন্তু আমার ভাগ্যে সুখ ছিল না। এসব বলো না প্লিজ জান, এমন ভাবে কথা বলো না, তুমি ভালো হয়ে যাবে। যদি আমি না থাকি তখন মনে রাখবে আমি তোকে ভালোবাসতাম অনেক বেশি। ঈশান কেঁপে উঠল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো থেমে থেমে। না জান, থামো, তুমি কোথাও যাবে না, তুমি শুধু আমার, আমি তোমাকে বাঁচাবো। ঈশান, আমার ঠান্ডা লাগছে, একটা কথা মনে রেখো, ভালোবাসা মরে না। তুলি শেষবারের মতো হাত নাড়িয়ে ঈশানের গাল ছুঁয়ে বলল, তারপর চোখের পাতা আস্তে আস্তে নামতে লাগলো। ঈশান চিৎকার করে উঠল, তুলি জান, চোখ খোলো প্লিজ, কেউ আসো, ওকে বাঁচাও। ডাক্তাররা দৌড়ে এলো। মেশিনের শব্দ বেড়ে গেল, কিন্তু তুলির হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। ঈশান মাথা তুলির বুকের উপর রেখে কাঁদতে লাগলো নিঃশব্দে। তুমি বলেছিলে ঠান্ডা লাগছে জান, এখন তুমি একদম ঠান্ডা হয়ে গেছো। আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? হাসপাতালে করিডর তখন এক অচেনা ভয়াবহ নীরবতা। হঠাৎ ভেতর থেকে এক তীব্র চিৎকার কানে এসে আশ্রে পড়ল, তুলি, তুলি, চোখ খোলো একবার, চোখ খোলো জান, প্লিজ একবার কথা বলো আমার সাথে। ডাক্তাররা তাড়াহুড়ো করে আইসিইউ থেকে বেরিয়ে আসছে। কাছের দরজার ওপারে তুলির নিথর দেহ, পাশে মনিটরে বিপ বিপ শব্দ থেমে গেছে। তুলির মা মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদলেন, আমার মেয়েটাকে বাঁচাইয়ে দেন, কেউ আমার মেয়েকে বাঁচিয়ে দেন। এইভাবে কি মেয়ে হারানো যায়? আমার একটাই মেয়ে, আল্লাহ
তুমি কেন এমন করলে? তুলির বাবা দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে কাঁদছেন। ঈশানের মা চিৎকার করে এগিয়ে এসে ঈশানকে জড়িয়ে ধরলেন, কিন্তু ছেলেটা তখনও পুরো ভেঙে পড়েছে। মা, ওরে তো আমি প্রতিদিন বলি নিজের খেয়াল রাখো, কিন্তু মা আজ আমি ওরে বললাম না, শেষবার বললাম না ভালোবাসি। কথা শেষ করতে না করতেই ঈশান মেঝেতে বসে পড়ল, তার হাত দুটো তুলির বিছানার দিকে বাড়িয়ে হাহাকার করে কাঁদছে। তুলি, আমি তোমার ছাড়া কি নিয়ে বাঁচবো জান? তুমি তো প্রতিদিন ঝগড়া করে শেষে আমায় হাসাও। আজ কই গেলে জান? আমার বাঁচার তো কোনো কারণই রাখলে না তুমি। ডাক্তাররা ধীরে ধীরে তুলির নিথর শরীরটা ঢেকে দিল সাদা চাদরে। ঈশান দৌড়ে গিয়ে চাদরটা টেনে খুলে বলল, না না, ও ঘুমায় নাই, ডাক্তারও ঘুমায় নাই, দেখেন না আমি ডাক দিচ্ছি, ওর চোখ নড়তেছে। কেউ কিছু বলতে পারল না, শুধু কান্নার আওয়াজ, হাহাকার আর মৃত্যুর গন্ধে ভরে গেল পুরো করিডর। দূর থেকে একটা মেয়ে দাঁড়িয়ে সব দেখছিল, শান্ত নিঃশব্দে। মেয়েটার নাম রিহা। তার চোখে জল থামছে না, নিজের বুক চেপে ধরে ফিস ফিস করে বলল, আজকালকার যুগে কেউ এমন ভালোবাসে? কেউ কারোর জন্য এভাবে পাগল হয়? আল্লাহ এমন ভালোবাসা কেন আমার কপালে জুটালে না তুমি? যে ভালোবাসা পেয়ে মেয়েটা ভাগ্যবতী হতো, সে আজ মৃত্যুর কোলে এমন ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললো। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিহার গালে। পেছনে করিডরে তখনও ঈশানের গলা প্রতিধ্বনিত হচ্ছে, তুলি ফিরে আয় জান, আমি তোর জন্যই বাঁচি। পুরো হাসপাতাল নিস্তব্ধ, শুধু কান্নার প্রতিধ্বনি যেন দেওয়ালে দেওয়ালে ফিরে আসছে। যেন প্রেম, কষ্ট আর অনন্ত আফসোস মিলেমিশে হয়ে উঠেছে এক শেষ নিঃশ্বাসের কান্না। হাসপাতালের করিডরে তখনও হালকা স্যালাইনের গন্ধ আর চোখে জল ভেজা নিঃশব্দ বাতাস। সবাই ধীরে ধীরে চলে গেল, শুধু এক কোণে চুপচাপ বসে আছে ঈশান। চোখ লাল, মুখ নিস্তেজ, কাঁধ ঝুলে পড়েছে ক্লান্ত পাখির মতো। তুলে সাদা চাদরে মোড়া নিথর দেহটা দূরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঈশানের চোখ এখনো সেই দিকে আটকে আছে। চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে মুছছে না, যেন কান্নারাও এক সীমা হারিয়ে গেছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো এক মেয়ে, চুপচাপ, শান্ত, তার মুখে হালকা বিষণ্ণ হাসি, চোখে মমতা। মেয়েটার নাম রিহা। রিয়া আস্তে করে ঈশানের পাশে এসে দাঁড়ালো, ধীরে বলল, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তাই না? ঈশান তাকালো না, শুধু নিঃশ্বাস ফেল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নীরবে। এক মুহূর্ত পর খুব কাঁপা গলায় বলল, ভালোবাসার না আমার জীবনের মানে ছিল ও, আজ মনে হচ্ছে আমি নিজেই অর্ধেক মানুষ হয়ে গেছি। রিহা নিঃশব্দে চোখ মুছে নিয়ে বলল, আপনার স্ত্রী সত্যিই খুব ভাগ্যবতী ছিল। এমন ভালোবাসা খুব কমই পাই এই পৃথিবীতে। ঈশান মৃদু হেসে মাথা নিচু করলো, চোখ ভিজে, কণ্ঠটা যেন আটকে যাচ্ছে কানায়। ভাগ্য ভালো ছিল আমারই, ওর মতো মেয়ে যদি জীবনে একবারও আসে, মানুষ পুরো জীবনটাকে ধন্য মনে করে, কিন্তু আল্লাহ, উনি ওকে আমার ভাগ্যে রাখেন নাই। জানি না কি এমন ভুল করেছি আমি, কেন ওকে হারানোর শাস্তি দিলেন আমায়। রিয়া এক মুহূর্ত চুপ করে ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল, তার চোখে অজানা কষ্টের ছায়া, তবুও ঠোঁটে সান্ত্বনার ভাষা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হয়তো তিনি আপনার জন্য অন্য কোনো ভালো কিছু ভেবে রেখেছেন। কখনো কখনো হারানো এক ধরনের পাওয়া হয়। ঈশান চোখ তুলে তাকালো এক মুহূর্তের জন্য, তার চোখে অজস্র ভাঙা স্বপ্নের ছায়া। আল্লাহ যাই ভেবে রাখুন না কেন, আমার মন থেকে তুলিকে কোনোদিন মুছতে পারবেন না। ও আমার হৃদয়ে যেমন ছিল ঠিক তেমনই থাকবে যতদিন আমি বেঁচে আছি। রিহা আর কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল তার পাশে। বাতাসে হালকা তুলিপীয় পারফিউমের গন্ধ এখনো ভাসছে, আর ঈশানের চোখে তখনও সেই একই প্রশ্ন, কেন আমার ভালোবাসার মানুষটা আমাকে ফেলে চলে গেল। হাসপাতালের জানালার বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আলোটা মলিন হয়ে আসছে। ঠিক যেমন মলিন হয়ে গেছে ঈশানের জীবন। তুলির দাফন শেষ হয়েছে অনেকক্ষণ আগেই, আকাশটা ধূসর হয়ে গেছে। ঝর্ণামার আগে যেমন নিস্তব্ধতা নামে, তেমনি ভারী নীরবতা নেমে এসেছে পুরো বাড়িটায়। ঘরের কোণে মিলান আলো বসে আছে ঈশান, চোখ লাল, গাল ভেজা, ঠোঁট শুকনো, সামনে ছড়ানো তুলির কাপড়, শাড়ি আলতো করে ছুঁয়ে দেখছে সে। তুলির গলায় পরা সেই লাল ওড়নাটা, সেই চুড়িটা যেটা পরে হেসে বলতো, আমার হাতে লাল চুড়ি ছাড়া আমি অসম্পূর্ণ। সবই আজ ঠান্ডা, নীরব, নিষ্পান। ঈশান আলতো করে তুলির শাড়ির ভাঁজে হাত রাখলো, চোখ ভিজে গেল। তুমি চলে গেলে তুলি, এই ঘরটা, এই জামাগুলো সবকিছুতেই তোমার গন্ধ, কিন্তু তুমি নেই। বলো না এমন করলে কেন? একবারও ভাবলে না আমি কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি না থাকলে তো আমি কেউ না তুলি। কথা বলতে বলতে সে তুলির ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
অন্ধকার ঘরে শুধু ঈশানের কান্নার শব্দ, আর বাইরের বাতাসে দুলে উঠছে তুলির সাদা পর্দা। সেও যেন কাঁদছে নীরবে। ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়ালো ঈশানের মা, চোখে ক্লান্তি, মুখে অশ্রুর দাগ। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাবা কিছু খেয়ে নে, দুদিন ধরে তো কিছুই মুখে দিচ্ছিস না। ঈশান মাথা নাড়ালো না, চোখে ফাঁকা দৃষ্টি, গলায় কান্নার ভার। খেয়ে কি করব মা? আমার তো বেঁচে থাকারই ইচ্ছা নেই এখন। তুলি ছাড়া সবকিছু অর্থহীন। শ্বাস নিচ্ছি ঠিকই, কিন্তু বেঁচে নেই আমি মা। ঈশানের মা কেঁদে ফেলেন, চোখ মুছতে মুছতে ছেলের মাথায় হাত রাখলেন। এসব কথা বলিস না বাবা, তুই না থাকলে আমরা কি করে বাঁচবো বল? তুলি মা চলে গেছে, ওর বাবা মা কেমন ভেঙে পড়েছে দেখছিস না? তুই চলে গেলে ওদের দেখবে কে? তাদেরও তো কোনো সন্তান নেই। আর বাবা, তুই যদি ওদের পাশে না থাকিস তাহলে তারা কার ভরসায় বাঁচবে বল? আমাদেরও তো তুই ছাড়া কেউ নেই। ঈশান চুপ করে বসে রইল, চোখে জল গড়িয়ে পড়ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি মা, জানি তুলির জায়গাটা কেউ নিতে পারবে না। তবু আমি ওর জন্যই বাঁচবো। যতদিন বেঁচে থাকবো ওর স্মৃতি নিয়েই থাকবো। ওর নামেই শ্বাস নেব, ওর নামেই প্রার্থনা করবে। মা আলতো করে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনের বুক ভরে উঠল কান্নায়। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ, যেন আকাশও কাঁদছে তুলির জন্য। তখন ঘরের একপাশে তুলির ছবি নিচে পড়ে থাকা একটি শুকনো গোলাপ আস্তে আস্তে ঝরে পড়ল মাটিতে। বিকেলের রোদটা আজ কেমন যেন নিস্তেজ। কবরস্থানের ভেতরে নিঃশব্দ হাওয়া বইছে, শুকনো পাতার মৃদু খসখস শব্দ ছাড়া আর কিছুই নেই। ঈশান ধীরে ধীরে হেঁটে যাচ্ছে তুলির কবরের দিকে। হাতে সাদা গোলাপের একটা ছোট তোড়া। কবরের সামনে এসে থেমে গেল সে। চুপচাপ বসে পড়ল মাটির পাশে। তুলির নামটা খোদাই করা মার্বেল পাথরে হাত রেখে বলল, তুলি, তুই ভালো আছো তো ওখানে? জানো, আমি এখনো বিশ্বাস করতে পারি না তুমি নেই। ঘুম ভাঙলেই এখনো মনে হয় তুমি পাশে শুয়ে আছো, আয়নার সামনে চুল বাঁধছো। তারপর বুঝি সবটাই মায়া, সবটাই শূন্যতা। চোখের পানি গড়িয়ে পড়ছে পাথরের গায়ে, যেন ওর কান্নায় ভিজে যাচ্ছে তুলির নামটা। ঈশান আস্তে করে গোলাপগুলো রেখে ফিসফিস করে বলল, যতদিন বাঁচবো তোমার নামেই বাঁচবো তুলি। তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার দোয়া, আমার নিঃশ্বাস। একটু পরে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই পেছন থেকে একটা মিষ্টি অথচ ভদ্র কণ্ঠ শুনতে পেল। আরে আপনি? ঈশান ঘুরে তাকালো, দেখলো রিহা। হাসপাতালে সে মেয়েটা যেদিন তুলি মারা গিয়েছিল সেদিনও কাঁদতে দেখেছিল। আপনি এখানে? হ্যাঁ, মাঝে মাঝে আমি এখানে আসি আত্মীয়দের কবর জিয়ারত করতে। আপনাকে দেখে চিনে ফেললাম। আপনার বইয়ের কবর জিয়ারত করতে এসেছেন বুঝি? জি হ্যাঁ, আজ ওর 40, তাই এলাম ওর কাছে একটু বসতে। রিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু চোখে বলল, আপনার স্ত্রী সত্যিই খুব ভাগ্যবতী ছিলেন। আজকালকার যুগে তো কেউ কারো খবর রাখে না। বউ মরে গেলে মানুষ পরের দিনে ভুলে যায়, নতুন জীবনে ঢুকে পড়ে। কিন্তু আপনি এখনো এতটা ভালোবাসেন, এমন মানুষ এখন আর পাওয়া যায় না। ভালোবাসা তো এমনই হয়। তুলিকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসা মৃত্যুর সঙ্গে শেষ হবে না। আমি যতদিন বাঁচবো তুলি আমার ভেতরে বেঁচে থাকবে। ওর নামেই আমি শ্বাস নেব, ওর নামেই কান্না করব। রিয়া কিছুক্ষণ চুপ করে রইল, চোখে পানি জমে উঠল তারও। আল্লাহ যেন আপনাকে শক্তি দেন, এমন ভালোবাসা যেন প্রতিটি মেয়ে পায়। আপনার মতো একজন স্বামী যেন সব মেয়ের কপালে জোটে। ঈশান হালকা মাথা নিচু করলো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু সারা জীবন ধরে রাখাটা অনেক কঠিন। আমি চেষ্টা করব রিহা, যতদিন বাঁচবো তুলিকে ধরে রাখতে। দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে রইল তুলির কবরের সামনে। বাতাসে তুলির ওনার মতো সাদা গোলাপের পাপড়ি উড়ে এসে পড়ল ওদের গায়ের উপর, যেন কোথাও থেকে তুলি নরম গলায় বলছে, আমার ঈশান, আমি এখানেই আছি। 2 বছর কেটে গেছে তুলির মৃত্যুতে। সময় চলে গেলেও ঈশানের ভেতরে ব্যথাটা এক ফোঁটাও কমেনি। তুলির শাড়িগুলো এখনো আলমারিতে গুছানো, ওর প্রিয় পারফিউমের গন্ধ এখনো ঘরে ভাসে। ঈশান অফিসে আসে, বাসায় ফিরে নিঃশব্দে বারান্দায় বসে, যেখানে আগে তুলি চাহাতে বসতো। এই 2 বছরে রিহা ধীরে ধীরে ঈশানের জীবনে জায়গা করে নিয়েছে। প্রথমে পরিচয় ছিল কেবল সহানুভূতি, তারপর ধীরে ধীরে সেটি পরিণত হলো বন্ধুত্ব। রিয়া সবসময় পাশে থেকেছে। ঈশানের নিস্তব্ধতা জীবনে একটু হাসি রোদ এনে দিয়েছে। সেই বিকালটা যেন রিহার জন্য আলাদা ছিল। আকাশে হালকা মেঘ, রোদটা মিলান হয়ে এসেছে। রিয়া হাতে একটা ছোট্ট উপহারের প্যাকেট নিয়ে দাঁড়িয়েছিল। ঈশান পাশে এসে দাঁড়ালো, সাধারণ হাসি মুখে।
আজ তো অনেক সাজগোজ করেছো রিহা, কোনো বিশেষ দিন নাকি? রিয়া মুখে একটু লাজুক ছায়া নিয়ে বলল, আজ আমি ঠিক করেছি আমার মনের কথা বলবো আপনাকে। ঈশান, আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ নিস্তব্ধতা। লেকের ঢেউগুলো হালকা বাতাসে দুলছে আর ঈশান চুপ করে তাকিয়ে আছে পানির দিকে। রিহা, তুমি জানো তো আমি এখনো তুলিকে ভালোবাসি। আমার জীবনে ওর জায়গাটা এমন যেটা আর কেউ নিতে পারবে না। রিয়া একটু হেসে চোখের কোণ পানিতে জমে উঠল। আমি জানি ঈশান, আপনি তুলি আপুকে এখনো ভালোবাসেন। তাকে ভালোবাসুন, আমি কিচ্ছু বলবো না। শুধু একটু জায়গা দিন আমাকে আপনার মনে। তুলি আপুর পাশে নয়, অন্তত এক কোণে থাকবো নিঃশব্দে। ঈশান মুখ তুলে তাকালো রিহার দিকে। তার চোখে একরাশ কষ্ট আর বিস্ময়। রিহা, এটা হয় না। একজন মানুষ একসাথে দুজনকে ভালোবাসতে পারে না। আমার মন, আমার ভালোবাসা সবটাই তুলি নামের এক মেয়ের কাছে রয়ে গেছে। প্লিজ ঈশান, আমি জানি আপনার কষ্ট, কিন্তু আমি চেয়েছি শুধু আপনার পাশে থাকতে। তুলিকে কখনো ভুলে যেতে বলবো না। শুধু আমাকে একটু ভালোবাসা দিন, আমি তাতেই সুখী হব। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম স্বরে বলল, রিহা, যদি আমি তোমাকে জীবনে স্থান দেই তাহলে একটাই শর্ত থাকবে, তুমি কখনো আমাকে তুলিকে ভুলতে বলবে না। রিহা হালকা হাসলো, চোখের ভেতরে নরম আলো। আমি কখনো বলবো না ঈশান। আমি শুধু চাই আপনি আবার বাঁচুন, হাসুন। আর যদি আমার সামান্য ভালোবাসা আপনাকে একটু শান্তি দিতে পারে, তাহলে আমি সেই ভালোবাসা নিয়েই বাঁচবো। ঈশান ধীরে মাথা নিচু করলো। হালকা বাতাসে তুলির প্রিয় গন্ধ যেন ভেসে এলো। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুলি, দেখছো তো কেউ তোমার জায়গা নিতে চায় না, শুধু তোমার শূন্যতা পূরণ করতে চায় একটু আলো নিয়ে। লেকের ওপারে সূর্য ডুবে যাচ্ছিল। রিহার চোখে ঝিলমিল আলো আর ঈশানের মনে ভেসে উঠল তুলির মায়া ভরা মুখ।